গল্প দৃষ্টির আলাপন। কলমে আদোয়াই বসার। ষষ্ঠ পর্ব। দুচোখ বন্ধ করে নিস্তেজ ভঙ্গিতে বিছানায় পড়ে আছে রক্তিম। ঘণ্টা খানেক আগে ঘুম ভাঙে তার। ভারী চোখ খুলে এক পলকের জন্য শুধু দেখেছিল সম্মুখে দাঁড়িয়ে থাকা তৃষ্ণার্ত পথিকের ন্যায় দৃষ্টিকে। এরপর সেই যে চোখ বন্ধ করেছে, ডাক্তারের ডাকেও কোনো সাড়া দেয়নি। একবার শুধু অস্ফুট স্বরে বলেছিল তাকে যেন কেউ বিরক্ত না করে। মুখের ডান পাশটাও অল্প একটু বেঁকে গেছে রক্তিমের। কথা কেমন জড়িয়ে আসে। ডাক্তারের মুখ থেকেই দৃষ্টি জানতে পারে রক্তিমের প্যারালাইজডের বিষয়টা। তবে কোনো প্রতিক্রিয়া দেখায়নি। না ফেলেছে এক ফোঁটা চোখের জল। অতি শোকে পাথর কথাটাই যেন ফলেছে দৃষ্টির ক্ষেত্রে। শান্ত কণ্ঠে শুধু ডাক্তারের কাছে জানতে চেয়েছিল, পুরোপুরি সুস্থ হবার সম্ভাবনা কতটুকু। ডাক্তার যখন জানতে পারে পেশেন্ট রক্তিম শিকদারের স্ত্রী এই অল্প বয়সী দৃষ্টি মেয়েটা, তখন কিছু সময়ের জন্য থমকায়। সহানুভূতির নজরে তাকায় কিশোরী মেয়েটার দিকে। ভাবে এটুকু একটা মেয়ে, এই বয়সে তো তার বই বন্ধুবান্ধব নিয়েই মেতে থাকার কথা। অথচ সেই মেয়েটাই কিনা ভাগ্যের ফেরে আজ প্যারালাইজড স্বামীর সবথেকে কাছের অভিভাবক। নিশ্চয়ই সুস্থ স্বাভাবিক স্বামীর ঘরে দুচোখ ভরা স্বপ্ন নিয়ে এসেছিল। হাতে হাত রেখে পায়ে পা মিলিয়ে হাঁটবে দুজন। স্বামীর কাঁধে মাথা রেখে চোখ বুজে প্রশান্তির নিঃশ্বাস নিবে। ছোট বড় সমস্ত আবদার আহ্লাদ পূরণ করবে স্বামী। কিন্তু আজ স্বামী নামক মানুষটা তার নির্ভরতার স্থান হবার বদলে উল্টো সেই আজ স্বামীর নির্ভরতার স্থান। অল্প বয়সেই স্বামী সুখ থেকে বঞ্চিত হল মেয়েটা। কাঁধে তুলে নিতে হবে পঙ্গু স্বামীর সকল দায়িত্ব। কথাগুলো ভেবে দীর্ঘশ্বাস ফেলেছিল ডাক্তার আসলাম হাজারি। স্মিত হেসে ভরসা দিয়ে বলেছিল, আত্মবিশ্বাস হারিয়ে ফেলো না মা। চিকিৎসা এক ধারা আর মনের জোর আরেক ধারা। আল্লাহর উপর বিশ্বাস রাখো। নেগেটিভ কোনো কিছু মাথায় না এনে সবসময় পজিটিভ ভাবো। তোমার স্বামীর যা সিচুয়েশন এর থেকেও আরও ক্রিটিক্যাল কন্ডিশনের পেশেন্ট ও সুস্থ হয়েছে। পুরো শরীর প্যারালাইজ পেশেন্টদেরও আমি সঠিক চিকিৎসায় রেগুলার ফিজিওথেরাপি আর সঠিক যত্নে হাঁটতে দেখেছি। সেখানে তোমার স্বামীর কন্ডিশন এতটাও খারাপ হয়নি। ডান পাশ একেবারেই অকেজোনা। অল্প নড়চড় হয়তো করতে পারবে। তোমার স্বামীও সুস্থ হবে ইনশাআল্লাহ। হয়তো একটু সময় লাগবে, কিন্তু আল্লাহ চাইলে অবশ্যই সুস্থ হবে। মলিন মুখে ডাক্তারের কথাগুলো মন দিয়ে শুনে দৃষ্টি কোনো প্রতিক্রিয়া দেখায় না। চুপচাপ চেম্বার থেকে বেরিয়ে রক্তিমকে রাখা কেবিনের দিকে এগিয়ে যায়। নিশ্চুপে দরজার নব ঘুরিয়ে ভিতরে ঢুকে একটা টুল টেনে নীরবে বসে পড়ে রক্তিমের মাথার কাছে। কাপা হাতে ছুঁয়ে দেয় রক্তিমের অবশ ডান হাতটা। কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে ডাকে, জেগে আছেন? দৃষ্টির ডাকে সময় নিয়ে চোখ খুলে তাকায় রক্তিম। অষ্টাদশীর লাবণ্যময় মুখে আজ কোনো লাবণ্যতা খুঁজে পায় না রক্তিম। চুপচাপ খুঁটিয়ে খুঁটিয়ে অপলক চোখে দেখে যায় দৃষ্টির মলিন মুখটা। বিয়ের এতদিন পর এই প্রথম রক্তিম হয়তো পূর্ণ দৃষ্টিতে তার মুখের দিকে তাকিয়েছে। আজ তো দৃষ্টির চেহারায় এক রাশ মলিনতা ছাড়া কিছুই নেই। তবে এই বিষাদ ঘেরা মুখে অপলকে কি দেখছে রক্তিম? ম্লান হাসে দৃষ্টি। আদুরে পরশে মাথার চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলে, ঘুম পাচ্ছে আরো? দৃষ্টির ডাকে হুঁশ ফিরে রক্তিমের। তড়িৎ মুখ ফিরিয়ে কাত হয়ে শুতে চায়। ঠিক তখনই অনুভব করে ডান পাশটা ঠিকভাবে নাড়াতে পারছে না। বল প্রয়োগ করতে গেলেই কেমন ঝিমঝিম করছে। অসহনীয় এক পীড়া দিচ্ছে। বার কয়েক চেষ্টার পরও যখন ব্যর্থ রক্তিম তখনই বিমূঢ় চিত্তে দৃষ্টির দিকে তাকায়। অস্পষ্ট ভাবে বলে, আমার হাতে পায়ে কি হয়েছে? মুখ বেঁকে যাওয়ার ফলে কথা জোরালো শোনালেও বুঝতে পারে দৃষ্টি। তৎক্ষণাৎ চঞ্চলতায় ছেয়ে যায় দৃষ্টির চোখ দুটো।
শুকনো খরখরে ঠোঁট দুটো জিভের ডগায় ভিজিয়ে স্মিত হেসে বলে, তেমন কিছু না। তখন নাকি কোর্টে মাথা ঘুরিয়ে পড়ে গেছিলেন। ওই সময় একটু ব্যথা পেয়েছেন। ডাক্তার বলেছে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। আপনি এত অস্থির হবেন না প্লিজ। কথাটা বিশ্বাস হয় না রক্তিমের। পড়ে গিয়ে ব্যথা পেলে এমন অবশ অবশ লাগবে কেন হাত পা? তাও শুধু এক পাশ। নড়তে না পেরে ছটফট করে রক্তিম। তার এমন ছটফটানি দেখে দৃষ্টি ব্যর্থ হয় চোখের জল আটকে রাখতে। ঠোঁট ভেঙ্গে কেঁদে ওঠে ফুপিয়ে। দিশেহারা হয়ে ছুটে যায় বাইরে। মেহেদীর সামনে দাঁড়িয়ে কান্নাজড়িত কণ্ঠে অনুনয় করে বলে, ভাইয়া প্লিজ ওনাকে সামলান। আমি পারছি না। আমি কি বলবো? কোন মুখে বলবো যে আপনি হাঁটাচলার শক্তি হারিয়েছেন? আমি আর পারছি না। আমার ভিতরটা দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে। আপনি যান, গিয়ে কিছু একটা বলুন। আপনার কথা ঠিক শুনবে। মেহেদীর পিছন পিছন আজিজ শিকদার ছুটে যায়। বাইরে দৃষ্টির কাছে ঝাপসা চোখে দাঁড়িয়ে থাকে জাবির, শান্ত। রাকিব দরজার কাছে আড়াল থেকে দেখার চেষ্টা করে ভিতরের পরিস্থিতি। মেহেদীর সাথে আজিজ শিকদারকে দেখা মাত্রই একদম শান্ত হয়ে যায় রক্তিম। থেমে যায় এতক্ষণের সকল ছটফটানি। শরীরের ব্যথা ছাপিয়ে অনুভূত হয় বুকের ভিতর জ্বলছে। শারীরিক যন্ত্রণার থেকেও বেশি পীড়া দিতে শুরু করে মনের যন্ত্রণা। চোখের পাতায় একে একে ভেসে ওঠে আদালতের প্রতিটা ঘটনা। অসহনীয় ব্যথার উদ্বেগ হয় মাথায়। ঘন ঘন নিঃশ্বাস নিয়ে সামলানোর চেষ্টা করে নিজেকে। যেই আজিজ শিকদার পা বাড়ায় তার কাছাকাছি আসতে অমনি সচল বাহাত উঁচিয়ে থামিয়ে দেয় রক্তিম। হাঁপিয়ে যাওয়া কণ্ঠে কাঠিন্যতা মিশিয়ে চোখ খিচিয়ে বলে মেহেদীকে উদ্দেশ্য করে বলে, ওনাকে চলে যেতে বল। সহ্য হচ্ছে না আমার ওই চেহারা। এমন একটা আচরণেই বোধহয় আশা করেছিল আজিজ শিকদার। এত বড় একটা ঘটনার পর আর কি বা আশা করা যায়? তবুও দমে না আজিজ শিকদার। ভুল যখন করেছে সেই ভুলের প্রায়শ্চিত্ত তো করতেই হবে। ফোঁস করে একটা দম ছেড়ে নিষেধ সত্ত্বেও এগিয়ে যায় আজিজ শিকদার। বোঝানোর সুরে বলে, বাবা আমার কথাটা শুন। আমাকে একটা সুযোগ দে। সুযোগ? কিসের জন্য? যেটুকু বেঁচে আছি সহ্য হচ্ছে না। একেবারে 3.5 হাত মাটির নিচে পুঁতে রাখতে চাচ্ছেন। কিন্তু বিশ্বাস করুন আমি একটুও মরতে চাই না। আগে চাইলেও এখন আর চাই না। বাঁচতে চাই। বেঁচে থেকে নিজ চোখে দেখতে চাই আমার আশেপাশে থাকা মানুষগুলো আর কতভাবে আমাকে আঘাত করতে পারে। আর আমিও কতটুকু সহ্য করতে পারি। একসময় জীবনের প্রতি অনীহা ছিল। আর এখন জীবনের প্রতি জেদ ছাড়া কোনো অনীহা নেই। এটুকু বলেই হাঁপিয়ে যায় রক্তিম। শরীর ছেড়ে শুয়ে থেকে ঘন ঘন নিঃশ্বাস ফেলে কতক্ষণ। তড়িৎ বেগে মেহেদী এগিয়ে যায় তার দিকে। একটা হাত নিজের দুহাতে মুঠোয় নিয়ে অনুরোধের স্বরে বলে, ভাই প্লিজ চুপ থাক। তোর শরীর ভালো না। আর কথা বলিস না। যা বলার সুস্থ হয়ে বলিস। ওনাকে আমি পাঠিয়ে দিচ্ছি। চলে যাবে উনি। তুই একটু শান্ত হো। আবারও অশান্ত ভঙ্গিতে মাথা কাত করে বাহাত ঝাড়ি দিয়ে মেহেদীর থেকে ছাড়িয়ে নেয় রক্তিম। ঠেলে একটু দূরে সরাতে চায়। মেহেদীও কোনো জোর ছাড়াই ঝটপট সরে দাঁড়ায়। এভাবে বল প্রয়োগ করলে যদি আবার কোনো ক্ষতি হয়। অস্পষ্ট স্বরেই রক্তিম চিৎকার করে বলতে থাকে, আপনার জন্য, একমাত্র আপনার জন্য আমার তিলে তিলে গড়ে তোলা ক্যারিয়ার নষ্ট হয়েছে। ছোটবেলা থেকে ডিফেন্সের যে স্বপ্ন দেখে কিশোর বয়স থেকে যুবক হয়েও দিনরাত এক করে নিজেকে মিলিটারি হিসেবে গড়ে তুলেছিলাম, সেই স্বপ্ন এক লহমায় ধূলিসাৎ করে দিয়েছেন আপনি। খুনি না হয়েও গায়ে খুনের তকমা লাগিয়েছি। যে মুহূর্তে সামরিক বাহিনী আমাকে বহিষ্কার করেছিল ঠিক সেই মুহূর্তে আমার ভিতরে কি চলছিল আপনি কোনোদিন জানবেন না।
আমার শরীর থেকে যখন একে একে কঠোর সাধনার ফল হিসেবে পাওয়া প্রতিটা ব্যাজ খুলে নিয়েছিল, সেই মুহূর্তেই আমি রক্তিম বেঈমান স্ত্রী আর ভাইয়ের বিশ্বাসঘাতকতায় যে আঘাত পেয়েছিলাম তা ভুলে গিয়েছিলাম। নিজের স্বপ্নগুলোকে দাফন করে প্রাণহীন দেহটা নিয়ে যখন বাড়ি ফিরেছিলাম, চেয়েছিলাম মায়ের কোলে মাথা রেখে মনে জমে থাকা দুঃখগুলো একটু লাঘব করতে। কিন্তু এতটাই কপাল পোড়া ছিলাম আমি যে নিজের মাই মৃতপ্রায় হৃদয়টা নতুন করে কথার আঘাতে ক্ষতবিক্ষত করেছিল। জীবন্ত লাশে পরিণত হয়েছিলাম তখন। একজন মিলিটারি মেজর থেকে গুন্ডাতে পরিণত করেছেন আপনি আমাকে। আমার আজকের এই ছন্নছাড়া জীবনের জন্য একমাত্র দায়ী আপনি। বাবা হয়ে পুরো সমাজের কাছে আমাকে খুনি বানিয়েছেন আপনি। শুধু আপনার জন্য যে মা আমাকে 10 মাস গর্ভে ধারণ করল, সেই মা 2 বছর মুখ ফিরিয়ে রেখেছে। যে সমাজের মানুষগুলো একসময় আমাকে দেশরক্ষক ভেবে সম্মান জানাতো, আজ সেই সমাজের মানুষগুলোই আমাকে দেশের আবর্জনা ভেবে উপরে ফেলতে চায়। কেন করলেন এমনটা? দিনশেষে সমস্ত ধারণা মিথ্যে প্রমাণ করে দিলেন। আমার জীবনটা নষ্ট করার জন্য এই সব কিছু আপনি আর আপনার ছেলে মিলে পূর্ব পরিকল্পিতভাবে ঘটিয়েছেন, তাই না? আপনাদের পরিকল্পনা সফল। এখন আর কিছুই নেই আমার। নিঃস্ব একেবারে। এবার অন্তত রেহাই দিন আমাকে। ভুলেও আর কখনো মুখ দিয়ে আমাকে নিজের সন্তান হিসেবে পরিচয় দিবেন না। আপনার মতো মানুষকে বাবা হিসেবে পরিচয় দেওয়ার থেকে নিজেকে জারজ হিসেবে পরিচয় দেওয়া আমার জন্য অধিক সহজ। সমস্ত কথা ছাপিয়ে শেষের কথাটাই বারবার প্রতিধ্বনিত হয় আজিজ শিকদারের কানে। স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে শুধু ছেলের ব্যথাতুর মুখের দিকে। সত্যিই কি আজিজ শিকদার এতটাই দোষী হয়ে গেল, যে দোষের কারণে আজ নিজেকে জারজ বলতেও রক্তিমের বুক কাঁপল না? নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে রক্তিমের। মাথার অসহ্য যন্ত্রণায় চোখ মুখ বিকৃত করে, মুখ দিয়ে অস্ফুট শব্দ বের হচ্ছে। দিকবিক না পেয়ে মেহেদি দৌড়ে ডাক্তারকে নিয়ে আসে। কেবিন থেকে সবাইকে বের করে দিয়ে নিজের মতো করে চিকিৎসা চালিয়ে যায় ডাক্তার। রক্তিমের চিৎকার শুনে তখনই ছুটে যায় দৃষ্টি, কিন্তু দরজা পেরিয়ে ভিতরে যাবার শক্তি পায় না। রক্তিমের মুখ নিঃসৃত একটা কথা অসাড় করে দেয় দৃষ্টিকে। স্তব্ধতার রেশ এতটাই ভারী ছিল যে এখনো বিমূঢ় হয়ে একই জায়গায় দাঁড়িয়ে। উত্তেজিত হয়ে রক্তিম আবার অসুস্থ হয়ে পড়েছে সেদিকে তার কোনো খেয়াল নেই। কানে এখনো বেজে যাচ্ছে রক্তিমের অস্পষ্ট একটা কথা। আজিজ শিকদার বুকে পাহাড়সম দুঃখ চেপে তৎক্ষণাৎ বেরিয়ে যায় হাসপাতাল থেকে। ছেলের সামনে থেকে এভাবে উত্তেজিত করে শারীরিক অবস্থার অবনতি করে আর দোষী হতে চায় না। চোখের আড়াল হলে ছেলে যদি ভালো থাকে তবে তাই হোক। এই পাপী মুখ আর কখনো না দেখুক ছেলে। ডাক্তারের কথায় স্তব্ধতার রেশ কাটে দৃষ্টির। মস্তিষ্ক সচল হয়। ডাক্তার হাজারি কেবিন থেকে বেরিয়ে রাগত স্বরে বলে ওঠে, আগেই বলেছিলাম আপনাদের পেশেন্ট যাতে কিছুতেই হাইপার না হয়। কি একটা কন্ডিশন হয়েছিল এখন ধারণা আছে আপনাদের। আবারও ঘুমের ইনজেকশন পুশ করে শান্ত করতে হয়েছে। আমার অনুমতি ব্যতীত আর কেউ যদি কেবিনে ঢুকেন তবে এই রোগীর দায়িত্ব আমি আর নিব না। এটা হাসপাতাল, পারিবারিক ঝামেলা মিটানোর জায়গা না। আর পেশেন্ট ও রক্তে মাংসে গড়া মানুষ, কোনো রোবট না। আশা করি এই দিকটা মাথায় রেখে এখন থেকে যা করার করবেন। কথাগুলো বলে ডাক্তার হাজারি দুজন নার্সকে কেবিনের সামনে করা নজরদারির দায়িত্ব দিয়ে চলে যায়। সাথে সাথেই দৃষ্টি মেহেদির দিকে তাকিয়ে জানতে চায়, কি হয়েছিল করতে? উনি কেন বাবার সাথে এমন আচরণ করছে? বুক ফুলিয়ে একটা দম নেয় মেহেদি। প্রস্তুত হয় একে একে সমস্ত ঘটনা খুলে বলতে। সংক্ষেপে পুরো ঘটনা খুলে বলতেই অবাক্তার চরম পর্যায়ে পৌঁছে যায় দৃষ্টি। ফ্যালফ্যাল নয়নে শুধু তাকিয়ে থাকে মেহেদির মুখের দিকে। বিশ্বাস করতে কষ্ট হয় আজিজ শিকদারের মতো একজন মানুষ নিজের ছেলের সাথে এত বড় মিথ্যাচার করতে পারে।
দুপুর থেকেই রক্তিমের অপেক্ষায় সদর দরজা খুলে পথ চেয়ে রেহানা বেগম। এখন মধ্যরাত, তবুও অপেক্ষার অবসান ঘটিয়ে ছেলে আসছে না। মনটা বারবার কেন জানি কু ডাকছে। না চাইতেও আজেবাজে চিন্তারা মনমস্তিষ্ক ঘিরে ধরেছে। মায়ের সাথে ইতিও ভাইয়ের অপেক্ষায় প্রহর গুনছে। এত রাত হবার পরও বাবা, ভাই, ভাবি কাউকে বাড়ি আসতে না দেখে তার মনটাও অস্থির হয়ে আছে। দুশ্চিন্তায় শীতের মাঝেও ঘাম ছুটে যাচ্ছে। একে একে প্রতিটা মানুষের নাম্বারে লাগাতার কল করার পরও কেউ ফোন তুলছে না। মেহেদিটাও কেমন দায়িত্বহীনের পরিচয় দিচ্ছে। সকালে তারা যখন কোর্টের উদ্দেশ্যে বেরিয়েছিল তখন রেহানা বেগম, ইতি তারাও যেতে চেয়েছিল। মেহেদি নিতে রাজি থাকলেও আজিজ শিকদার বাধা দেয়। তারা দুজন আদালতে উপস্থিত থাকলে তাদেরকেও সাক্ষী হিসেবে জেরা করতে পারে। মহিলা মানুষ যদি কোনো কথার প্যাচে পড়ে যায়, তখন সব শেষ হবে। তাছাড়া রক্তিম তো নির্দোষ প্রমাণ হবেই। আজ কেউ পারবে না রক্তিমকে জেলে আটকে রাখতে। এমন হাজারটা যৌক্তিক অযৌক্তিক কথার জালে ফাঁসিয়ে দুজনকেই বাড়িতে রেখে যায় আজিজ শিকদার। রেহানা বেগমও বাধ্য স্ত্রীর মতো স্বামীর কথা মেনে নেয় তখন, যার কারণে এখন আফসোস হচ্ছে। মনে হচ্ছে তখন অবাধ্যতা করে সাথে গেলেই হয়তো ভালো হতো। কি ঘটেছে, ছেলেটা কোথায় আছে আর তারাই বা কোথায় আছে, অন্তত এগুলো জানতে পারত। হাট করে খুলে রাখা সদর দরজা দিয়ে ক্লান্ত ভঙ্গিতে আজিজ শিকদারকে প্রবেশ করতে দেখে মামেয়ে দুজনেই বসা থেকে উঠে দাঁড়ায়। ক্রস্ত পায়ে এগিয়ে যায়। আজিজ শিকদারকে একা দেখে উৎসুক হয়ে রেহানা বেগম জানতে চায়, কি ব্যাপার, আপনি একা কেন? রক্তিম, বৌমা, মেহেদি ওরা কোথায়? প্রশ্নটা করে কতক্ষণ চুপ থেকে কিছু একটা ভাবে। পরমুহূর্তে আতকে ওঠা কণ্ঠে বলে, রক্তিম ছাড়া পায়নি। আপনি না বলেছেন ওকে নিয়েই বাড়ি ফিরবেন? এখন একা এসেছেন কেন? দুই সন্তানের ভালোর কথা ভেবে 2.5 বছর আগের এক মিথ্যের আশ্রয় নিয়ে যে ভুল আজিজ শিকদার করেছে, সেই ভুলের মাসুলি মনে হয় মৃত্যুর আগ পর্যন্ত দিতে হবে। এখন নতুন করে আবার কিছু গোপন রেখে পাপের বোঝা আর ভারী চায় না। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে অসহায় কণ্ঠে জানিয়ে দেয় রক্তিমের অসুস্থতার কথা। অবাক নেত্রে রেহানা বেগম কতক্ষণ তাকিয়ে থাকে স্বামীর মুখের দিকে। পরপরই চিৎকার করে কেঁদে ওঠে। মামেয়ে দুজন সেই মাঝরাতেই ছুটে যায় হাসপাতালের উদ্দেশ্যে। রাস্তা ফাঁকা থাকায় আজিজ শিকদারের ব্যক্তিগত গাড়িটা 15 মিনিটের মাথায় দুজনকে হাসপাতালের সামনে রেখে যায়। অশান্ত মনে মামেয়ে উদ্ভ্রান্তের ন্যায় ছুটে যায় চতুর্থ ফ্লোরে রক্তিমকে রাখা 404 নাম্বার কেবিনের সামনে। দৃষ্টি, মেহেদি, রাকিব, জাবির চারজনেই কেবিনের সামনে বসেছিল। দুজনকে পাগলের মতো ছুটে আসতে দেখে সকলেই উঠে দাঁড়ায়। মেহেদি ছুটে যায় ইতির কাছে। তাকে কিছু বলার সুযোগ না দিয়ে ইতি কান্নারত অবস্থায় বলে, ভাইয়া কোথায়? উপস্থিত প্রত্যেকে বোঝার বুঝে যায়, নিশ্চয়ই আজিজ শিকদার বাড়ি গিয়ে খবরটা জানিয়ে দিয়েছে। ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে মেহেদি বলে, ঘুমাচ্ছে এখন। একটু আগে অস্থির হয়ে গেছিল। অবস্থা খারাপ দেখে ডাক্তার ঘুমের ইনজেকশন দিয়েছে। কেবিনে কাউকে যাবার অনুমতি দেয়নি। মেহেদির কথায় রেহানা বেগম বিলাপ জুড়ে দেয়। বলতে থাকে, আমি একটু দেখব। দূর থেকে শুধু একটু দেখে চলে আসব। আমাকে কেবিনে ঢুকতে দিতে বলো। শুধু এক নজর ছেলেটাকে আমি দেখব। ডাক্তার কোনোক্রমেই ভিতরে যাবার অনুমতি দিচ্ছে না। সাফ সাফ জানিয়ে দেয় 12 ঘন্টা পার হবার আগে কেউ যদি এক নজর দেখার আফসোস নিয়ে মরেও যায় তবুও আর অনুমতি দিবে না। তাদের কাছে গার্ডিয়ানের দুঃখকষ্ট, আবেগের থেকেও পেশেন্টকে সেইফ রাখা অতীব জরুরি। অনুমতি ব্যতীত তবুও যদি কেউ ভিতরে যায় তবে এই মাঝরাতেই হাসপাতাল থেকে রোগী নিয়ে বেরিয়ে যেতে হবে। এমন কঠোর নিষেধাজ্ঞার পর আর কারো সাহস হয়নি ভিতরে পা বাড়ানোর।
একজন মায়ের হাহাকার দেখে দরজার সামনে দাঁড়িয়ে থাকা দুজন নার্সের হয়তো একটু মায়া হয়। চুপি চুপি দরজা অর্ধ ফাঁক করে দূর থেকে দেখতে দেয় এক নজর। নিস্তেজ হয়ে সাদা বেডে পড়ে থাকা ছেলেকে এক পলক দেখে শান্ত হবার পরিবর্তে আরও অশান্ত হয় মায়ের মন। ছটফট করে ছেলেকে একটু ছুঁয়ে দেখতে, কিন্তু পারে না। পরিস্থিতির কাছে হার মেনে মুখে আঁচল গুজে শুধু কাঁদে গুনগুন করে। দূরে দাঁড়িয়ে নীরবে সব দেখে যায় দৃষ্টি। আজিজ শিকদারের মতো একজন মানুষের এত বড় জালিয়াতির কথা শোনার পর ওই বাড়ির আর কোনো সদস্যকে বিশ্বাস হয় না। যেখানে আজিজ শিকদার দৃষ্টিসম্মুখে ছেলেকে ভালো রাখার প্রচেষ্টা করে একজন ভালো বাবার পরিচয় দিয়ে, সেই লোকটাই ভিতরে ভিতরে এত বড় একটা চাল চালতে পারল, সেখানে রেহানা বেগম তো এমনিতেই ছোট ছেলের শোকে পাগল হয়ে বড় ছেলেকে শারীরিক মানসিক সব দিক থেকে আঘাত করেছে সর্বক্ষণ। তবে এই মানুষটার কান্না দেখে আজ কিভাবে মায়া হবে দৃষ্টির? কিভাবে বিশ্বাস করবে সে, রক্তিমের জন্য মায়ের সত্যিই দুঃখ হচ্ছে? একজন মানুষের কর্মে ওই বাড়ির প্রতিটা মানুষের উপর থেকে বিশ্বাস উঠে গেছে। মাকে একটা চেয়ারে বসিয়ে রেখে ইতি এগিয়ে যায় মেহেদীর কাছে। সম্মুখে দাঁড়িয়ে কঠোর স্বরে বলে, তোমাকে বিশ্বাস করে চুপচাপ বসে থাকাটাই আমার সবথেকে বড় ভুল হয়েছে। বিশ্বাসের যোগ্য তুমি না, এটা আমার বোঝা উচিত ছিল। যদি যোগ্যই হতে তবে এত বড় একটা ঘটনা এভাবে লুকিয়ে রাখতে না। আমার ভাইটা সেই সকালে স্ট্রোক করে প্যারালাইজড হয়ে হাসপাতালে শুয়ে আছে, আর আমরা জানতে পারলাম এই মাঝরাতে। এত বড় একটা ঘটনা আমাদের থেকে গোপন রাখার অধিকার কে দিয়েছে তোমাকে? গত একটা সপ্তাহ যাবৎ রক্তিমকে ছাড়ানোর চিন্তায় অস্থির থেকেছে। নাওখা খাওয়া ভুলে আজিজ শিকদার যখন যেখানে যেতে বলেছে কুত্তার মতো সেখানেই ছুটেছে। এরপর আজ কোর্টে যা হলো তা তো একেবারে বাঁধিয়ে রাখার মতো। একের পর এক ধকল সইতে সইতে মেহেদীর মনমেজাজ ও বিক্ষিপ্ত। ইতির এটুকু কথাতেই চটে যায়। এই প্রথম চোখ পাকিয়ে হিসহিসিয়ে বলে ওঠে, একদম চিৎকার করবে না। আমি বিশ্বাসের যোগ্য না, তাই না? আর তোমার বাপ খুব বিশ্বাসী, একদম পীর আউলিয়া। এতটাই সৎ আর বিশ্বাসযোগ্য যে বিশ্বাসের প্রতিদান হিসেবে নিজের ছেলেকেই আজ পঙ্গু বানিয়ে রেখেছে। মেহেদীর এমন রূঢ় আচরণে অবাক হয় ইতি। কিছুটা ব্যথিত হয়ে ফ্যালফ্যাল নয়নে তাকিয়ে থেকে জানতে চায়, কি করেছে বাবা? শ্লেষাত্মক হেসে মেহেদী বলে, চোখে দেখতে পাও না? কি করেছে চোখের সামনে তার জ্বলন্ত প্রমাণ হিসেবে প্যারালাইজড ভাইকে দেখার পরও আমার মুখ থেকে জানতে চাও? এমন ঠেসপূর্ণ কথার কিছুই বুঝতে পারে না ইতি। তিতিবিরক্ত হয়ে কপালে হাত ঠেকিয়ে বলে, উফ। ঘুরিয়ে পাচিয়ে মাথা নষ্ট না করে সরাসরি বলবে কি হয়েছে। ইতির বিরক্ত মুখের দিকে এক পলক তাকিয়ে হাত টেনে রেহানা বেগমের সামনে নিয়ে দাঁড় করাই। দুজনকে উদ্দেশ্য করেই ফরফর করে বলে দেয় শুরু থেকে শেষ পর্যন্ত যা যা ঘটেছে সমস্তটা। বিস্ময় মাথা ঘুরে ওঠে মামেয়ে দুজনেরই। চোখ দুটো বৃহৎ আকৃতি ধারণ করে। অসার মস্তিষ্ক ব্যর্থ হয় কোনো প্রকার অনুভূতির যোগান দিতে। নির্বাক দৃষ্টিতে এক ধ্যানে তাকিয়ে কতক্ষণ পর রেহানা বেগম শুধু এটুকুই বলে, সংগ্রাম বেঁচে আছে। রক্তিমের অচল হাতটা বুকে জড়িয়ে ধরে অবিরাম ধারায় অশ্রু বিসর্জন দিয়ে যাচ্ছে রেহানা বেগম। অস্ফুট স্বরে বারবার বলছে, ক্ষমা করিস না আমাকে, কখনো ক্ষমা করিস না। আমি ক্ষমার যোগ্য না। কোনো অপরাধ ছাড়াই মা হয়েও অপরাধী বানিয়ে এতগুলো বছর একের পর এক আঘাত করেছি। চোখ থাকতেও অন্ধ হয়ে থেকেছি। মা হবার কোনো যোগ্যতা নেই আমার, কোনো যোগ্যতা নেই। রক্তিম নির্বাক। মায়ের আহাজারি কিছুই যেন তার কান পর্যন্ত পৌঁছাতে পারছে না। এক ধ্যানে দেয়ালের দিকে তাকিয়ে নিজ ভাবনায় মজে আছে। ভাইয়ের পায়ের কাছে বসে ফুপিয়ে কেঁদে যাচ্ছে ইতি। মাবন কারো কান্নায় রক্তিমের মাঝে উদ্বেগ সৃষ্টি করতে পারছে না। সকালে ঘুম ভাঙার পর থেকেই কেমন নির্জীব হয়ে পড়ে আছে বিছানায়।
এক বিন্দু পানিও খাওয়াতে পারেনি কেউ এখনো। না পেরেছে মুখ দিয়ে কোনো কথা বের করাতে। নিজ ভাবনায় বিভোর থেকে হয়তো জীবনের হিসাব মিলাতে ব্যস্ত। যতবার হিসেবে ব্যর্থ হচ্ছে ততবারই বুক চিরে শুধু দীর্ঘশ্বাসের ক্ষীণ আওয়াজ বেরিয়ে আসছে। শেষ পর্যন্ত হিসাব মিলাতে ব্যর্থ হয়ে অস্ফুট শব্দ করে আরও একটা দীর্ঘশ্বাস ফেলে মায়ের দিকে তাকায় রক্তিম। ক্ষীণ স্বরে বলে, কেঁদো না। পর পর দৃষ্টির দিকে তাকিয়ে বলে, কোন কোন মেডিসিন খেতে হবে। একটু সময় নিয়ে রক্তিমের দিকে এগিয়ে যায় দৃষ্টি। রেহানা বেগমের পাশ ঘেঁষে দাঁড়িয়ে আস্তে করে বলে, খালি পেটে খাওয়াতে ডাক্তার নিষেধ করে দিয়ে গেছে। একটু স্যুপ দেই। কোনো দ্বিরুক্তি করে না রক্তিম। জবাবের আশায় কতক্ষণ তাকিয়ে থেকে হতাশ হয়ে দৃষ্টি নিজ উদ্যোগেই উষ্ণ গরম স্যুপের বাটিটা হাতে নিয়ে এক চামচ বাড়িয়ে দেয় রক্তিমের মুখের দিকে। জিভের ডগায় শুকনো ঠোঁট দুটো ভিজানোর চেষ্টা করে রক্তিম, কিন্তু মুখ বেঁকে যাওয়ায় খুব একটা সুবিধা করতে পারে না। জিভটাও কেমন ভারী ভারী মনে হয়। হতাশ হয়ে মেহেদির দিকে তাকিয়ে বলে, একটু ধর, বসবো। তড়িৎ মেহেদি, রাকিব দুজনেই এগিয়ে আসে। দুই পাশ থেকে দুজন ধরে আধশোয়া করে পিঠে বালিশ ঠেকিয়ে বসিয়ে দেয়। রক্তিম নীরবে দৃষ্টিকে চোখের ইশারায় খাইয়ে দিতে বলে। বহুক্ষণ কাঠফাটা রোদের মাঝে দাঁড়িয়ে থাকার পর হুট করেই যেন কোথা থেকে অল্প শীতল হাওয়া এসে দৃষ্টির গা ছুঁয়ে গেল। তৎপর এগিয়ে এসে সযত্নে খাইয়ে দিতে থাকে। ভালোবাসার কাঙ্গাল স্বার্থপর মনটা বলে, সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্যই করেন। আজ যদি রক্তিম অসুস্থ হয়ে হাসপাতালে না থাকত, নিজ হাতে খাওয়ার শক্তি যদি থাকত, তবে হয়তো কখনো তাকে খাইয়ে দেবার ভাগ্য দৃষ্টির হত না। অল্প একটু খেয়েই মুখ ফিরিয়ে নেয় রক্তিম। মাথা নাড়িয়ে জানিয়ে দেয় আর খাবে না। দৃষ্টিও কোনো প্রকার জোর করে না। এটুকুই যে খেয়েছে এতেই শুকরিয়া। একে একে মেডিসিন খাইয়ে সোজা করে শুইয়ে দেয়। হাঁপিয়ে যাবার ভঙ্গিতে নিঃশ্বাস ছেড়ে মায়ের দিকে তাকিয়ে রক্তিম বলে, যা হয়েছে সব আমার ভাগ্য দোষে হয়েছে। আমি কখনো এসবের জন্য তোমাকে দায়ী করিনি আর করবও না। তুমি আমার মা। পৃথিবী উল্টে গেলেও তোমার থেকে আমি মুখ ফিরিয়ে নিতে পারবো না। তুমি চাইলে তোমার ছোট ছেলের সাথেও যোগাযোগ রাখতে পারো। আমি কোনো অভিযোগ করব না। ইচ্ছে হলে নিজ বাড়িতে এনেও রাখতে পারো। আমি আর ওই বাড়ি ফিরব না। শেষবারের মতো সবার কাছে আমার শুধু একটাই অনুরোধ, আমি মরলেও যেন আমার লাশটাকেও কখনো ওই বাড়ির আঙ্গিনায় না নেওয়া হয়। শিকদার বাড়ির পারিবারিক কবরস্থান ব্যতীত অন্য কোথাও যদি আমাকে কবর দেবার মতো কোনো জায়গা না পাওয়া যায়, তবে আমাকে নদীতে ভাসিয়ে দিও। তবুও আমাকে ওই মাটিতে কবর দিয়ে আমার মৃত আত্মাকে অভিশপ্ত করে রেখো না। আর শিকদার সাহেবের আগেই যদি আমার মরণ হয়, তবে উনি যেন আমার মৃত মুখটাও দেখতে না পারে। মসজিদের মাইকে যেন শিকদার সাহেবের ছেলে হিসেবে আমার মৃত্যু খবর ঘোষণা না হয়। আর কারো দয়া করুণা চাই না আমার। তোমরা যে আমাকে জন্ম দিয়েছ, এই নিষ্ঠুর পৃথিবীর আলো দেখিয়েছ, এই ঋণী তো শোধ করতে পারব না। নতুন করে আর কারো দয়া নিয়ে নিজেকে যেমন ঋণী করতে চাই না, তেমন কিছু বিশ্বাসঘাতকের কারণে নিজের জীবনটাও আর শেষ করতে চাই না। অর্ধেক জীবন মুখোশের আড়ালে লুকিয়ে থাকা বিশ্বাসঘাতকদের চিনতে চিনতেই শেষ। বাকি যে অর্ধেক জীবনটা আছে, এই জীবনটা এখন একটু শান্তিতে কাটাতে চাই। চরিত্রহীনদের যদি এই পৃথিবীর বুকে বুক ফুলিয়ে সংসার করার অধিকার থাকে, তবে সেটা আমারও আছে। কোনো দোষ না করেও কেন পুরোটা জীবন দোষের বোঝা নিয়ে কাটিয়ে দিব। ৮-১০টা স্বাভাবিক মানুষের মতো আমিও নিজের স্ত্রীকে নিয়ে সুখে থাকব। টিনের চালার যে ঘরটাতে আমার একটা অভিশপ্ত রাত কেটেছে, সেই ঘরেই এক বিন্দু সুখের সন্ধান করে শান্তিপূর্ণ রাত কাটাতে চাই। তুমি তোমার সংসারে ফিরে যাও। স্বামী সন্তান নিয়ে ভালো থাকো। কখনো যদি এই পাপী অযোগ্য সন্তানকে দেখতে ইচ্ছে হয়, নির্দ্বিধায় আমার শান্তির ঠিকানায় চলে যেও।
উপস্থিত প্রতিটা মানুষ বাকরুদ্ধ হয়ে প্রতিটা কথা শুনে গেছে। কথাগুলো শোনার পর প্রতিটা মানুষের মনের কোণে উদিত হয় একটাই ভাবনা, একটা মানুষ ঠিক কতটা আঘাত পাওয়ার পর এমন ভাবনা চিন্তা করতে পারে। রেহানা বেগম আঁচলে মুখ লুকিয়ে কান্নাবিজড়িত কণ্ঠে ছেলের কথায় সাই জানিয়ে বলে, আমিও চাই না তুই ওই বাড়ি যা। এতদিন চাইতাম না তোর প্রতি সৃষ্টি হওয়া ক্ষোভের কারণে। সর্বক্ষণ চেয়েছি আপন মানুষদের থেকে দূরে থেকে উপলব্ধি কর প্রিয় মানুষ হারানোর যন্ত্রণা কতটা প্রগাঢ়। কিন্তু এখন চাই ওই অভিশপ্ত বাড়ির ছায়া থেকে দূরে গিয়ে বেঁচে থাক। কাল সাপের সাথে এক ছাদের নিচে থেকে কখনো ভালো থাকবি না। ওই অভিশাপে ঘেরা অভিশপ্ত বাড়ি শুধু তোর মৃত্যুই ডেকে আনবে, কখনো এক বিন্দু স্বস্তি দিবে না। আমিও পারব না ওই বাড়িতে ওই মানুষটার সাথে এক ছাদের নিচে থাকলে দম বন্ধ হয়ে মরে যাব। আমি জানি আমি অনেক বড় অন্যায় করেছি। তোর জীবনটাকে এলোমেলো করে দেওয়াই আমি মা হয়েও অনেক বড় অবদান রেখেছি। তবুও তোকে জন্ম দেওয়ার প্রতিদান হিসেবেই চাইছি তুই যেখানেই থাকিস ঘরের এক কোণে না পারলেও বাইরে হলেও এই অভাগী মাকে একটু জায়গা দিস। তোর এক বিন্দু সুখ নিজের চোখে দেখতে না পারলে যে মরে গিয়েও শান্তি পাব না। তোকে জন্মের পর একটু একটু করে বড় হতে দেখে চোখ জুড়িয়েছি, আবার একটু একটু করে নিঃশেষ হতে দেখে রাক্ষসী মনের জ্বালা মিটিয়েছি। এখন আবার তোর জীবনটাকে নতুন রূপে সাজতেন দেখে অপরাধবোধের ভারটা হালকা করতে দিস। দীর্ঘ 15 দিন অবজারভেশনে রেখে দুদিন আগে হাসপাতাল থেকে রক্তিমকে রিলিজ দেওয়া হয়েছে। সেই টিনের চালার কুঁড়ে ঘরটাতেই ঠাঁই নিয়েছে দৃষ্টিরক্তিম। ছোট্ট ঘরটাতে সদস্য বেড়েছে আরও একজন। রেহানা বেগম হাজার বারণ সত্ত্বেও ছেলের পিছু ছাড়েনি। রক্তিম যখন মাকে প্রাসাদ তুল্য শিকদার মঞ্জিল রেখে নিজের কুঁড়েঘরে রাখতে একেবারেই দ্বিমত পোষণ করে, তখন রেহানা বেগম পরাজিত এক সৈনিকের মতো ছেলের পায়ের কাছে বসে নত মস্তকে বলেছিল, আমার পাপের প্রায়শ্চিত্ত করার জন্য যদি তোর পায়ে ধরতে হয় তাতেও আমি রাজি আছি। তবুও তুই আমাকে আর শাস্তি দিস না। একটু দয়া করে তোর ঘরের এক কোণে ঠাঁই দে আমাকে। না খেয়ে থাকতে রাজি আছি আমি, তবুও আমাকে একটু ঠাঁই দে। এভাবে সন্তানের পায়ের কাছে পড়ে মা যদি কোনো আবদার রাখে তবে হয়তো কোনো সন্তানেই পারে না ফিরিয়ে দিতে। অতীতে মা যত যায় বলে থাকুক, যতই আঘাত দিয়ে থাকুক, তবুও তো মা। পুরো পৃথিবী ধ্বংস হলেও কখনো এই সত্যটা মিথ্যে হবে না যে মায়ের রক্ত মাংস খেয়ে একটু একটু করে বেড়ে উঠেছে তার পেটের ভিতর। পৃথিবীতে আসতে গিয়ে সহ্য করিয়েছে মৃত্যু সম যন্ত্রণা, সেই মা যতই আঘাত করুক কিভাবে পারবে কোনো সন্তান তার থেকে মুখ ফিরিয়ে নিতে। রক্তিমও পারেনি। নিজের কাছে নিজেই আরও একবার পরাজিত হয়ে জয়ী বানিয়ে দেয় গর্ভধারিণী মাকে। রক্তিমের সিদ্ধান্ত পরিবর্তনে দৃষ্টি মনে মনে রুষ্ট হলেও মুখে কিছু বলেনি। রেহানা বেগমের সাথেও এখন পর্যন্ত স্বাভাবিক কোনো কথাবার্তাও বলেনি। যখনই যায় একটু স্বাভাবিকভাবে মিশতে তখনই মনে পড়ে যায় এই মানুষটাও তার স্বামীকে কম কষ্ট দেয়নি। রক্তিমের আজকের এই পরিস্থিতির জন্য আজিজ শিকদারের পাশাপাশি রেহানা বেগমের অবদানও কোনো অংশে কম না। আজকাল দৃষ্টির দিনগুলো ভীষণ ব্যস্ততায় কাটছে। মনে হচ্ছে রাত নামতে না নামতেই চোখের পলকেই শেষ হয়ে যাচ্ছে। ঝলমলে প্রতিটা সকাল শুরু হওয়ার সাথে সাথে শুরু হচ্ছে দৃষ্টির যুদ্ধ, যে যুদ্ধের একমাত্র লক্ষ্যই হল স্বামীকে সুস্থ করে তোলা। ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রতিদিন নিয়ম করে শারীরিক ব্যায়াম, ম্যাসাজ, খাবার খাওয়ানো, মেডিসিন খাওয়ানো। কখন কি লাগবে না লাগবে এসব ভেবে সর্বক্ষণ কাছাকাছি থাকা। আবার নিয়ম করে ফিজিওথেরাপির জন্য ক্লিনিকে নিয়ে যাওয়া। এর মাঝে নিজের জন্য এক বিন্দু সময় অবশিষ্ট থাকে না। সকালের নাস্তা খেতে হয় দুপুরে, দুপুরের খাবার খেতে হয় রাতে। আবার কোনো দিন 3 বেলার খাবার এক বেলাতেই খেতে হয়। তবুও একটুও আফসোস নেই দৃষ্টির। নেই চোখে মুখে কোনো ক্লান্তির ছাপ।
হাসি মুখে পালন করে যাচ্ছে নিজের সবটা দায়িত্ব। সেবাযত্নের পাশাপাশি বিভিন্ন কথায় ভুলিয়ে রাখতে চাচ্ছে অসুস্থ মস্তিষ্কটাকে। কখনো বলে চলে নিজের ছোট্ট বেলার গল্প, কখনো বা স্কুল কলেজের কাহিনী। রক্তিম দৃষ্টির মন ভুলানো গল্পগুলো এড়িয়ে যেতে চেয়েও পারে না। কিভাবে কিভাবে যেন মাঝে মাঝে ডুবে যায় দৃষ্টির আলাপনে। অপলক তাকিয়ে দেখতে থাকে সহাস্যে গল্প বলে যাওয়া অষ্টাদশীকে। এর মাঝে আবার রক্তিমের এমন দুর্দশার খবর শুনে দৃষ্টির মা বাবা বুকে অল্প আশা নিয়ে রাগক্ষোভ ভুলে ছুটে এসেছিল। ভেবেছিল এবার অন্তত মেয়েটাকে নির্মম বাস্তবতা দেখিয়ে নিয়ে যেতে পারবে। কিন্তু প্রতিবারের মতোই দৃষ্টি বাবা মাকে ব্যর্থতায় ডুবিয়ে দেয়। রক্তিমকে ছেড়ে যাবার জন্য মায়ের দেখানো হাজারটা যুক্তি ঠোঁটের কোণে চমৎকার হাসি ঝুলিয়ে স্বাভাবিক কথা দিয়েই হারিয়ে দেয় প্রতিবার। আমি ভালো আছি মা, তোমরা আমাকে নিয়ে এত চিন্তা করো না তো। যে মানুষটাকে আমি ভালোবাসি তার অসুস্থতাকেও আমি ভালোবাসি। তার ভালো খারাপ সমস্তটা ভালোবাসি বলেই আমি তাকে ভালোবাসি। আর কাউকে ভালোবাসলে কখনো তার খারাপ দিন দেখে তাকে ফেলে চলে যাওয়া যায় না। আমি যদি শুধু তার মোহে অন্ধ হয়ে তার কাছে ছুটে আসতাম বা তার বাহ্যিক দিক দেখে ভালো লাগার অনুভূতি জন্ম হলে সেটাকে ভালোবাসা হিসেবে দাবি করতাম, তবে হয়তো ছেড়ে যেতে পারতাম। কিন্তু আমি তো শুধু তার বাহিরটাকেই ভালোবাসিনি মা। হ্যাঁ, এটা ঠিক, প্রথম তাকে দেখেই আমার ভালো লাগার সৃষ্টি হয়েছিল। এরপর একটু একটু করে যতই তার মনটাকে চিনতে পেরেছি, ততই তার প্রতি আমার ভালোবাসা উপলব্ধি করেছি। বুঝে গিয়েছি শুধু মন বা শরীর আলাদা ভাবে এসব কোনো এক দিক না, পুরো মানুষটাকেই আমি ভালোবাসি। তার ভালোটাকেও ভালোবাসি, তার খারাপটাকেও ভালোবাসি। সে যদি সত্যি সত্যিই কোনো খুনি হতো, সেদিন কোর্টে যদি তার ফাঁসি বা যাবজ্জীবন কারাদণ্ডও হতো, তবুও আমি এই মানুষটার স্মৃতির ছায়া সঙ্গী করে তার নামেই বেঁচে থাকতাম। তার নামে কবুল পড়েছি, তাকে স্বামী হিসেবে মেনেছি আজীবনের জন্য, সাময়িক সময়ের জন্য না। আশা করি বাবা মা হিসেবে আমার অনুভূতিগুলোকে তোমরা একটু হলেও সম্মান দিবে। তোমাদের মেয়ে বিপথে গিয়ে কারো সাথে অবৈধ কোনো সম্পর্ক স্থাপন করেনি। আল্লাহর কালাম সাক্ষী রেখে ভালোবাসাকে পবিত্রতা দিয়েই বরণ করেছে। এতে তোমাদের লজ্জাবোধ বা আফসোস করার তো কোনো কারণ দেখছি না। তবে কেন এত আমাদের আলাদা করার ব্যস্ততা তোমাদের? কি লাভ আমাকে জীবন্ত মেরে ফেলে? দৃষ্টির বাবা মা আসার খবর শুনেই মেহেদী ছুটে এসেছিল, আবার কোনো অঘটন যদি ঘটে যায় এই শঙ্কায়। ভাইকে দেখতে ইতি সেই সকালেই চলে এসেছিল। বলা চলে মোটামুটি পরিচিত রক্তিমের আপনজন সকলেই উপস্থিত। উঠোন ভরা মানুষের সামনে দৃষ্টির এতগুলো কথার পৃষ্ঠে কোনো জবাব দিতে পারে না দিলশান আরা। অবাক দৃষ্টিতে শুধু তাকিয়ে থাকে মেয়ের দিকে। ভাবে, সেদিনের সেই ছোট্ট মেয়েটা আজ বুঝি সত্যিই বড় হয়ে গেল। মা বাবার কাছে নিজের অনুভূতির কথা ব্যক্ত করতে শিখে গেছে। ভালোবাসার জন্য বাবা মায়ের সাথে লড়তেও পিছু পা হচ্ছে না। আজ থেকে ১৯ বছর আগে ভালোবাসা যেমন ওনাকে অন্ধ বানিয়ে দিয়েছিল, নিজের পরিবারের কথা না ভেবে সাদেক সাহেবের হাত ধরে বেরিয়ে গিয়েছিল, আজ সেভাবেই নিজের মেয়েটাও ভালোবাসার কাছে অন্ধ হয়ে গেছে। তবে তার আর তার মেয়ের পরিস্থিতি তো সম্পূর্ণ ভিন্ন। সাদেক সাহেবের হাত ধরে বেরিয়ে আসার পর থেকে তো কখনো কোনো অভাবন্টন বুঝতে পারেনি দিলশান আরা। সাদেক সাহেব সবসময় স্ত্রীসন্তানের প্রতিটা চাওয়া পাওয়া পূরণ করেছে। স্বামী ঘরে সুখে থেকে দিলশান আরা কখনো সেইভাবে বাবা মায়ের থেকে আলাদা হয়ে দুঃখ অনুভব করতে পারেনি। কিন্তু মেয়েটার কপাল তো সম্পূর্ণ ভিন্ন। চোখের সামনেই দেখতে পাচ্ছে মেয়ের করুণ পরিস্থিতি। কতক্ষণ বিমূঢ় হয়ে মেয়ের দিকে তাকিয়ে থেকে দিলশান আরা একসময় বলে উঠি, যার স্বামী পঙ্গুত্ব বরণ করে বিছানায় পড়ে আছে, সে কিভাবে সুখে থাকে সেটা আমারও দেখার আছে। মা হয়ে আমি চাইনি আমার মেয়ের জীবনটা শুরু হবার আগেই শেষ হয়ে যাক। সবসময় চেয়েছিলাম আমার মতোই স্বামী, সংসারে সুখে থাকবে আমার মেয়ে, রানীর হালে জীবন পার করবে। কিন্তু আফসোস,
ভালোবাসা তোমাকে এতটাই অন্ধ করে দিয়েছে যে চোখের সামনে নিজের করুক পরিণতিটাও দেখতে পাচ্ছ না। তবে ভেবো না, খুব শীঘ্রই সবকিছুই দেখতেও পারবে, বুঝতেও পারবে। একদিন 2 দিন মনে আনন্দ নিয়ে ঠিকই প্রতিভক্ত স্ত্রী হয়ে স্বামীর সেবা করে যাবে, কিন্তু 3 দিনের মাথায় ঠিক মনে মনে হলেও ভাববে যে আমার মতো একটা মেয়ে কি আসলেই এমন জীবন ডিজার্ভ করে। নিজের চাহিদা আর অভাবের কাছে যেদিন ভালোবাসা হেরে যাবে সেদিন কপাল চাপড়িও না আবার। আফসোস করো না জীবন নিয়ে। তোমাকে একটা কথা বলতে ভুলে গেছি মা, আমি এখন নিয়মিত নামাজ আদায় করার পুরো চেষ্টা করি। নির্ঘুম প্রতিটা রাতে তাহাজ্জুদ পড়ে সিজদায় আমি সৃষ্টিকর্তার কাছে দুটো জিনিস চাই। একটা হলো আমার স্বামীর সুস্থতা, দ্বিতীয়টা হলো কখনো যদি আমার স্বামীর প্রতি আমার মাঝে বিরক্ত বা অনীহা আসার প্রবণতা থেকে থাকে তবে যেন তার আগেই আমার মৃত্যু হয়। শুনেছি আল্লাহর কাছে মন থেকে কিছু চাইলে নাকি আল্লাহ কখনো তার বান্দাকে খালি হাতে ফিরিয়ে দেয় না। আমি বিশ্বাস করি আমার আল্লাহও আমাকে খালি হাতে ফিরাবে না। দুটো চাওয়া থেকে যেকোনো একটা হলেও পূরণ করবেন ইনশাআল্লাহ। তুমিও একটু দোয়া করো আমার দুটো চাওয়া থেকে একটা হলেও যেন খুব শীঘ্রই পূর্ণতা পায়। সন্তানের জন্য বাবা মা দোয়া করলে সেই দোয়া তো সবথেকে বেশি কাজে লাগে। ঘরের বাইরে মামের তর্ক চললেও টিনের ঘর হওয়ায় ভিতরে শুয়ে থেকেও রক্তিম প্রতিটা কথা শুনতে পায়। দিলশান আরার মুখে নিজেকে নিয়ে বারবার পঙ্গু অক্ষম এমন হাজারটা তাচ্ছিল্যপূর্ণ কথা শুনে যতটা হীনমন্যতা কাজ করছিল, মনে তার থেকেও বেশি মুগ্ধতা ছড়িয়েছে দৃষ্টির বলা এক একটা কথা। খরাপ্রবণ উত্তপ্ত হৃদয়ে ছেয়ে যায় শীতলতা। বিষাদিত অনুভূতির জোয়ারে ভাসতে ভাসতে হুট করে এক টুকরো শান্তির খোঁজ পেয়ে আবেশে দুচোখ বুজে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। মন বলে আরও একবার না হয় ভালোবাসার প্রতি বিশ্বাস এনে দেখ। বিশ্বাসে মিলায় বস্তু, কথাটা স্মরণে রেখে মেয়েটাকে একটা সুযোগ দিয়ে দেখো। হতে এই একটা সুযোগ তোমাকে এই নশ্বর পৃথিবীতেই স্বর্গ সুখ উপলব্ধি করাতে পারে। বুক ফুলিয়ে গলা ছেড়ে তুমিও বলতে পারো আমি সুখী। সুখ আমার জীবনে ধরা দিয়েছে। তোমার একটু উষ্ণ ছোঁয়ায় মেয়েটাও পেতে পারে তার ভালোবাসার পূর্ণতা। ঠকতে ঠকতেই মানুষ জিতে যায়। তুমিও জিতবে। আর সময় নষ্ট করো না। আঁকড়ে ধরো মেয়েটার হাত। মা বাবাকে বাইরে থেকেই বিদায় দিয়ে বিক্ষিপ্ত মনে দৃষ্টি ঘরে এসে দেখে রক্তিম চোখ বুজে শুয়ে আছে। মনে করে হয়তো ঘুমাচ্ছে। স্বস্তির নিঃশ্বাস ছাড়ে এই ভেবে রক্তিম বোধহয় ঘুমিয়ে থাকাই তাদের কথা কিছুই শুনেনি। বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে যাচ্ছে। একের পর এক ঝামেলায় মজে এখনো গোসল করা হয়নি। এদিকে গোসল না করেও থাকতে পারবে না। শরীর এখনই কেমন চুলকাচ্ছে। রক্তিম ঘুম থেকে ওঠার আগেই গোসলটা সেরে নেওয়া যাক ভেবেই আলনা থেকে প্রয়োজনীয় কাপড় নিয়ে দরজার সামনে যেতেই শুনতে পায় রক্তিমের কথা। ওনাদের সাথে চলে গেলেই পারতে। সহসা থমকে যায় দৃষ্টি। লোকটা ঘুমায়নি, তবে সব শুনেছে তাদের কথা। ফিরে তাকায় রক্তিমের দিকে দৃষ্টি। ফোঁস একটা ক্লান্তির নিঃশ্বাস ছেড়ে বলে, চলে যাবার জন্য আসিনি। মৃত্যুর আগ পর্যন্ত আপনার পিছু ছাড়ছি না। তাই বলছি এসব বাজে চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। মাথা কাত করে দৃষ্টির দিকে ঘুরে তাকায় রক্তিম। পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে কতক্ষণ চুপ থেকে বলে, একটা গুন্ডামাস্তানের কি দেখে ভালোবাসলে? আমার জানা মতে মেয়েরা সবসময় ছেলেদের চেহারা, টাকা পয়সা, চাকরি এসব দেখেই প্রেমে পড়ে। এসবের একটাও তো আমার নেই। তবে কেন ভালোবাসলে? একটু আগেই বাবা মায়ের সাথে একই টপিকে কথা বলে মাথা ব্যথা করে ফেলেছে। এখন আবার এই বান্দা একই টপিক নিয়ে নাড়াচাড়া শুরু করেছে। বিষয়টা একদম ভালো লাগে না দৃষ্টির। তারা ভাবে জবাব দেয়, আপনার সুন্দর মুখ নিঃসৃত তিতা তিতা কথার প্রেমে বাজে ভাবে পিছলে পড়েছিলাম। করলার থেকেও তিতা কথার প্রেমে এতটাই মজে গেছিলাম যে লোভ সামলাতে না পেরে আজীবন সোনার আশায় আপনার ঘাড়ে ঝুলেছি।
এমন তাছাড়া জবাবে চোখ পাকিয়ে তাকায় রক্তিম। কণ্ঠ কিছুটা খাদে নামিয়ে ধমকের সুরে বলে, খুব বেশি সাহস হয়ে গেছে না? নিজের ইচ্ছে স্বাধীন মনে যা আসছে তাই বলতে পারছো? আপাতত কিছু করতে অক্ষম দেখে ভেবনা চোখের মাথা খেয়েছি। সব কিছুই দেখছি। একটু সুস্থ হয়ে নেই। একে একে সব হিসাব চুকাবো। থাপড়িয়ে যখন চাপার দাঁত সব পেটে চালান করব তখন দেখব মুখ দিয়ে কথার খই কিভাবে ফোটে। স্মিত হাস্যে বিছানার দিকে এগিয়ে যায় দৃষ্টি। রক্তিমের মাথার কাছে বসে হাত দিয়ে গাল স্পর্শ করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। নিয়মিত থেরাপি আর ব্যায়ামের ফলে ক্রেনিয়াল নার্ভ অনেকটাই সচল হয়েছে। মুখের বাঁকা ভাবনা এখন আর কাছ থেকে ধ্যান ধরে না দেখতে বোঝা যায় না। কথাও আগের মতো এত জড়িয়ে যায় না। যথেষ্ট স্পষ্ট হয়েছে আগের তুলনায়। মন দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে একটা সময় বলে, প্রথম যেদিন এই মুখটা দেখেছিলাম সেদিনই মায়ে পড়েছিলাম। রাতের পর রাত নিজের প্রতি নিজেই অবাক হয়ে ভেবেছিলাম ওই রাগের পারদে ভারী হওয়া মুখের আদলটা এত টানছে কিভাবে আমাকে। যে মুখের সর্বত্রই মায়ার বদলে কাঠিন্যতায় ঘেরা সেই মুখ দেখে কিভাবে মায়ার সৃষ্টি হতে পারে। দ্বিতীয়বার অনেকটা চমকে গিয়ে এই কঠোর মুখটাতে অল্পস্বল্প মায়া দেখেছিলাম। সেটাও ছোট্ট এক কুকুর ছানার জন্য। বকুল মিয়ার স্টলের সামনে একটা কুকুরের ছানাকে রুটি খেতে দিয়ে পিঠে হাত বুলিয়ে দিচ্ছিলেন। আপনি হয়তো নিজেও জানেন না সেই মুহূর্তে আপনার চোখে মুখে ঠিক কতটা মায়া ভর করেছিল। যে মায়া সর্বনাশ ডেকে এনেছিল আমার। বুঝে গিয়েছিলাম কাঠিন্যতার মুখোশের আড়ালে ওই মুখে যে মায়া লেপ্টে আছে সেটা আমার মনের চোখ প্রথম দিনই দেখে নিয়েছিল। তাই তো এক দেখাতেই এমন ছটফট করছিল। মনের চোখ যে মুখের মায়া দেখে নিজেও মায়ে পড়েছে সে কিভাবে এই মায়ার মানুষটাকে ছেড়ে যেতে পারে। পৃথিবী ধ্বংস হোক, তবুও কখনো আমাদের বিচ্ছেদ না হোক। ক্ষণস্থায়ী দুনিয়ায় সৃষ্টি হওয়া বন্ধন আখিরাতেও অটুট থাকুক। চোখে মুগ্ধতা নিয়ে অপলকে দৃষ্টির মুখের দিকে তাকিয়ে থাকে রক্তিম। পাষাণ পুরুষের তীক্ষ্ণ দৃষ্টিতে আজ কোনো কঠোরতা দেখতে না পেয়ে নির্মল হাসে দৃষ্টি। মন বলে অবশেষে পাষাণ বোধহয় একটু একটু করে গলছে। একইভাবে দৃষ্টির মুখের দিকে তাকিয়ে থেকে দৃষ্টিকে একটু বাজিয়ে দেখার জন্য রক্তিম ধীরকণ্ঠে বলে ওঠে, তার মানে আমার চেহারা দেখে প্রথম মায়ার সৃষ্টি, এরপর ভালোবাসা। তাহলে তো বলাই যায় ওই ভালোবাসা শুধু শরীরের প্রতি। বয়সের সাথে সাথে চেহারা ম্লান হয়ে গেলে ভালোবাসাও ফুরিয়ে যাবে। জনম তেরা এক রোখা বদ মানুষ কি কখনো এত সহজে ভালো হবে? আদা মরলেও আদার ঝাঁজ যায়নি। আর এ তো দৃষ্টির পাষাণ শিকদার। এর তিতা তিতা কথায় এত সহজে কিভাবে মধুরতার সৃষ্টি হবে? এখনই মধু মিশ্রিত কথা আশা করলেও দৃষ্টির বোকামি হবে। শরীরটাই শুধু ঠুসঠাস গাল চেপে ধরে কান গরম করা থাপ্পড় দেওয়ার ক্ষমতা হারিয়েছে সাময়িক সময়ের জন্য। কিন্তু মুখটা তো ঠিকই আছে। তাই এর মুখের কথা এত সহজে পরিবর্তন হবার আশা বৃথা। চোখ পিটপিট করে দৃষ্টি কতক্ষণ রক্তিমের মুখের দিকে তাকিয়ে থেকে মুচকি হাসে। অল্প ঝুঁকে প্রথমবারের মতো সাহস করে প্রণয় পুরুষের কপালে এঁকে দেয় ভালোবাসার সুন্ধতম পরশ। মেয়েলি চিকন ওষ্ঠদয় কয়েক সেকেন্ড স্থির থাকে রক্তিমের কপালের মধ্যিখানে। হুট করে এমন ছোঁয়ায় জমে যায় রক্তিম। বিস্ময়াবিষ্ট হয়ে তাকিয়ে থাকে খায় হারিয়ে। কপালে ঠোঁট ঠেকিয়েই দৃষ্টি ফিসফিসিয়ে বলে, ভালোবাসা শরীর থেকেই মন ছুঁয়ে যায়, আবার মন থেকেই শরীর। ভালোবাসতে শরীর মন দুটোই লাগে। নারী পুরুষ যেমন একে অপরকে ছাড়া অসম্পূর্ণ, তেমন শরীর মন দুইয়ের যেকোনো একটা ছাড়াই ভালোবাসা অসম্পূর্ণ। এই চিরন্তন সত্যটা সবাই মুখে স্বীকার না করলেও মনে মনে ঠিকই জানে। ঋতু পাল্টেছে। সময়ের সাথে সাথে পরিবর্তন এসেছে প্রতিটা জিনিসে। নতুনত্বের ছোঁয়া লেগেছে প্রকৃতিতে। জরাজীর্ণ গাছপালা ছেয়ে গেছে কচি পাতায়।
শিমুল, পলাশের আগুন রাঙা রূপের বাহার, কোকিলের কুহুতান, বুনোফুলের মাতাল ঘ্রাণ জনমানবের মনে প্রেমের গুঞ্জন ছড়াচ্ছে। প্রকৃতির নতুনত্ব যেন মানব মনেও নতুনত্বের ছোঁয়া দিয়েছে। কিশোর কিশোরী, যুবক যুবতী সময়ে অসময়ে ভালো লাগার আবেশে গুনগুনিয়ে গেয়ে যাচ্ছে, বসন্ত এসে গেছে। প্রিয় ঋতুর মন ভুলানো রূপ, সাথে ভালোবাসার মাস। দুইয়ে মিলে শহর জুড়ে সে কি আনন্দোচ্ছ্বাস। প্রকৃতির সাথে বিস্তর পরিবর্তন আসে মানব জীবনেও। কিঞ্চিৎ পরিবর্তন এসেছে দৃষ্টিরক্তিমের জীবনেও। দৃষ্টির চান্স হয়েছে কবি নজরুল সরকারি কলেজে। রক্তিমের নির্দেশেই মেহেদীর সাথে গিয়ে যথাসময়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করে এসেছে। আগের থেকেও উন্নতি হয়েছে রক্তিমের শারীরিক অবস্থার। একটু একটু করে সচল হচ্ছে অচল পেশি। সৃষ্টিকর্তার আশীর্বাদ আর দৃষ্টির ভালোবাসার জুড়ে নিজের পায়ে ভর করে দাঁড়াতে পারছে। হাঁটাচলা এখনও অন্যের নির্ভরতায় করতে হয়। ডাক্তার জানিয়েছে একুটুও খুব শীঘ্রই সম্ভব হবে। রেহানা বেগম এক প্রকার বাধ্য হয়েছে শিকদার মঞ্জিলে ফিরে যেতে। কিছুদিন আগেই কাকলির মা এসে জানিয়ে যায় আজিজ শিকদার ভীষণ অসুস্থ। হার্টের সমস্যা দেখা দিয়েছে। দুই একটা কথা বলতেই হাঁপিয়ে যায়। শ্বাসকষ্ট শুরু হয়। খাওয়া দাওয়ার ভীষণ অনিয়ম। সব মিলিয়ে শয্যাশায়ী। এমতাবস্থায় একজন এমপির দায়িত্ব পালন করা বড্ড দুরূহ। দুদিন আগেই পদত্যাগ করেছে নিজ ইচ্ছায়। যে মানুষের নিজের পরিবারকে আগলে রাখার ক্ষমতা নেই, সেই মানুষ কিভাবে গোটা একটা উপজেলার মানুষদের সুখে দুঃখে আগলে রাখবে। তাছাড়া যে সন্তানকে বেঁধে রাখতেই নিজের পূর্ব পরিকল্পনা না থাকা সত্ত্বেও নিজেকে বসিয়েছিল এমপি আসনে, সেই সন্তানেই যখন থাকল না, তখন কেন এই আসনে বসবে? রেহানা বেগম যে মানুষটার সাথে এতগুলো বছর এক ছাদের নিচে সংসার নামক মায়ার জালে আটকা পড়ে কাটিয়ে দিয়েছে অনায়াসে, সেই মানুষটার এমন দুর্দিনের সংবাদ শুনে মনটা হুহু করে কেঁদে ওঠে। বাবা নামক বট বৃক্ষটা যতই আঘাত দিক, এমন একটা খবর শুনে তাকে হারানোর ভয়ে তবুও বুক কাঁপে রক্তিমের। আঘাতে আঘাতে জর্জরিত বুকের ভিতরটা দিন শেষে নিজের সাথে বেইমানি করে সেই বাবা নামক বট বৃক্ষের দুর্দশা শুনে উচাটন শুরু করে। রক্তিম চেয়েও পারে না জন্মদাতার প্রতি মন থেকে পুরোপুরি ঘৃণার সৃষ্টি করতে। কোথাও যেন ফাঁকফোকরে অল্প টান থেকেই যায়। রক্তের টান। সে টান কি আর মৃত্যুর আগে নিঃশেষ হতে পারে? দুঃখ কষ্ট অভিমানের পাহাড় পুরোপুরি না ভাঙলেও দুটানায় ভুগতে থাকা মাকে বুঝিয়ে সুঝিয়ে পাঠিয়ে দেয় শিকদার মঞ্জিলে। এতগুলো বছর যে মানুষটার ছত্রছায়ায় থেকেছে, সেই মানুষটাকে শেষ বয়সে একটা ভুলের জন্য নিঃসঙ্গতার মতো এত বড় শাস্তি দিতে না পারলেও পুরোপুরি সঙ্গ দিতে নারাজ রেহানা বেগমের মন। শিকদার মঞ্জিলে ফিরে গেলেও খুব একটা কাজ ঘেঁষে না আজিজ শিকদারের। অপরের মতো দূর থেকে প্রয়োজনপ্রয়োজন দেখে যায়। কাকলির মায়ের হাতেই সময় মতো পাঠিয়ে দেয় খাবার, ঔষধ। রাত হলেও আগের মতো আর স্বামীর পাশে ঘুমানোর জন্য আসে না। আলাদা হয়েছে বিছানা। আজিজ শিকদারও কোনো অভিযোগ করে না। মেনে নেয় সকলের নীরব প্রতিশোধ। ভেবে নেয় এটাই তার ভবিতব্য। সন্তানদের ভালো করতে গিয়ে মস্ত বড় যে ভুল করেছে, সেই ভুলের কাছে এই নীরব প্রতিশোধ তেমন কিছুই না। এর থেকেও জঘন্য শাস্তি দিলেও হয়তো কম হয়ে যাবে। আবার মাঝে মাঝে ইচ্ছে হয় স্ত্রীসন্তানকে বলতে, এমন নিঃসঙ্গতার মতো অসহনীয় শাস্তির থেকে মেরে ফেলুক একেবারে। কিন্তু পারে না। ভয় হয়। এটুকু বলতে গিয়েও যদি আবার কোনো ভুল হয়ে যায়। যে মানুষ ভালো করতে গিয়েও অজান্তেই সন্তানের খারাপ করতে পারে, সে মানুষ আর কি বা ভালো করতে পারে? যে ভালো সুন্দর সুস্থ একটা পরিবারকে ভেঙে গুঁড়িয়ে দিতে পারে, যে ভালো সন্তানকে আলোর পথ থেকে টেনে অন্ধকার নিয়ে যেতে পারে, সে ভালো করার থেকে না করাই শ্রেয়। আয়ুষ্কাল আছেই বা আর কতদিন? যেটুকু সময় অবশিষ্ট আছে, সেটুকু না হয় এভাবেই প্রতিশোধ খেলাই কাটিয়ে দিল। শেষ বয়সে এসে আত্মগ্লানিতে জ্বলে পুড়ে ছাই হোক অন্তর।
তবুও ভালো থাকুক সন্তান। বাবা অন্তঃপ্রাণ ইতিটাও এখন আর বাবার সাথে মন খুলে কথাও বলতে চায় না। ইচ্ছে হলে শ্বশুর বাড়ি থেকে মাঝে মাঝে এসে এক নজর বাবাকে দেখে যায়। অথচ ভাইকে ঠিকই রোজ একবার হলেও এসে দেখে যায়। ভাইয়ের করুণ পরিণতির দায়ে বাবার ঘাড়ে চাপিয়ে কোমল হৃদয়টা বাবার প্রতি পাষাণ বানাতে গিয়ে পুরোপুরি সফল হতে না পারলেও যেটুকু পেরেছে ইতি মনে করে সেটুকুই বাবার জন্য বিরাট বড় শাস্তি। দুরাহ যন্ত্রণা সইতে না পেরে আজিজ শিকদার একদিন ইতিকে বলেছিল, মা, এখন আর এই পাপী বাবাকে বাবা বলে ডাকতেও ইচ্ছে করে না। প্রত্যুত্তরে নির্বাক দৃষ্টিতে ইতি ভেঙ্গে গুড়িয়ে যাওয়া বাবা নামক এক পরাজিত সৈনিকের দিকে তাকিয়েছিল কতক্ষণ। পরপর অসহায় কণ্ঠে জানতে চেয়েছিল, এটুকু মিথ্যের আশ্রয় না নিলে কি খুব বেশি ক্ষতি হয়ে যেত? মিথ্যে যে কখনো সুফল বয়ে আনে না পেলে তো তার প্রমাণ। তাছাড়া যে ছেলেকে বাঁচাতে এত বড় মিথ্যের আশ্রয় নিলে সেই ছেলে আজ কোথায়? বাবার এমন অসুস্থতার সময় পাশে নেই কেন সে? কেন আমার অসুস্থ ভাইটা আজ বিছানায় পড়ে ছটফটায় বাবা নামক ধ্বংস কারিগরের দুর্দিনের খবর পেয়ে? আমার ভাইটাকে এত বড় শাস্তি না দিলেও পারতে। পাপ ঢেকে যে পাপের রাজ্য গড়েছ সেই পাপের রাজ্যের অভিশাপ তো এখন নিজের উপরেই আসবে। এটুকু তোমার প্রাপ্য। রক্তিমকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছে দৃষ্টি, মেহেদী। সকলের মনটা আজ বড্ড ফুরফুরে। ডাক্তারের কথায় অন্যরকম এক প্রশান্তি কাজ করছে মনে। রক্তিম পুরোপুরি সুস্থ। এখন নিয়মিত প্রেসারের ঔষধগুলো খেয়ে গেলেই হবে। এর থেকে বড় খুশির সংবাদ তাদের জীবনে আর কি হতে পারে? হাসপাতাল থেকে বেরিয়ে গাড়িতে কিছু পথ আসতেই জ্যামে পড়েছে। গাড়ির বিশাল লম্বা লাইন। মনে হয় না আধা ঘন্টার আগে জ্যাম ছুটবে। গাড়ির ভিতরে থেকেই মনের সুখে এদিক সেদিকে তাকিয়ে দেখতে থাকে দৃষ্টি। ঠোঁটের কোণে লেগে আছে বিজয়ের হাসি। হঠাৎ চোখ যায় ফুটপাতের পাশে সারি সারি ফুলের দোকানে। মুগ্ধ দৃষ্টিতে এক ধ্যানে তাকিয়ে থাকে সেদিকেই। অপলকে দেখে যায় কিছু জোড়া শালিকের খুনসুটি। মনে ইচ্ছে জাগে সেও রক্তিমের হাত ধরে হারিয়ে যাবে ওই ফুলের রাজ্যে। হাজার ফুলের ভিতর থেকে রক্তিম ভালোবেসে একটা ফুল ছিনিয়ে নিবে তার জন্য। যত্ন নিয়ে গুজে দিবে খোপা করা রেশম কালো চুলের ভাঁজে। কিন্তু মনে হয় না দৃষ্টির এই ইচ্ছেটাকেও কখনো পূর্ণতা দিবে গম্ভীরমুখ পাষাণ শিকদার। এই পাষাণটাকে ভালোবেসে তার সাথে থাকতে হলে হয়তো মনের সকল ইচ্ছেকেই এভাবে অচিরেই মনের গহীনে দাফন করতে হবে। তবুও চেষ্টা তো একটু করতেই পারে ভেবেই রক্তিমের দিকে ঘুরে তাকায়। রক্তিম অপোজিটে বাইরের দিকে তাকিয়ে নিজ ভাবনায় ধ্যানমগ্ন। দৃষ্টি ভেবে পায় না সারাক্ষণ এত কি ভাবে মানুষটা। তাকে যে এত ভাবে চিন্তা করার জন্য বারণ করা হচ্ছে সে গায়েই লাগাচ্ছে না কারো কথা। চিন্তায় চিন্তায় আবারও স্ট্রোক করে একদম 3.5 হাত মাটির নিচে চিরনিদ্রিত হয়ে তবেই হয়তো এই চিন্তা ছাড়বে। গলা খাকারি দিয়ে রক্তিমের দৃষ্টি আকর্ষণ করতে চায় দৃষ্টি। ধ্যান ভঙ্গ হয়ে ভ্রুকুচকে দৃষ্টির দিকে তাকায় রক্তিম। ইশারায় জানতে চায় হয়েছে কি। একটু নড়েচড়ে বসে দৃষ্টি। সময় নিয়ে জানতে চায়, খারাপ লাগছে আপনার? শীতল দৃষ্টিতে তাকিয়ে মাথা নাড়িয়ে না জানিয়ে দেয় রক্তিম। পরমুহূর্তে দৃষ্টি আবারও জানতে চায়, কিছু খাবেন? আগে শুধু ভ্রুদয় কুঁচকে থাকলেও এই প্রশ্নে চোখমুখ কুঁচকে নেয় রক্তিম। বিরক্তি ভঙ্গিতে বলে, বাচ্চা মনে হচ্ছে আমাকে? শুধু কি বাচ্চাদেরই খিদে লাগে? বড়দের খিদে লাগে না? 3 বেলার বদল 6 বেলা খাওয়ার মানুষ আমি না। জবাব দিয়ে আবারও মুখ ঘুরিয়ে বাইরে দৃষ্টিপাত করে রক্তিম। দৃষ্টি রক্তিম যাতে শুনতে পারে এমন ভাবেই বিড়বিড়িয়ে উচ্চারণ করে, খাবে কিভাবে 6 বেলা? জনম কিপটা একটা। 3 বেলা যে খায় এটাও বোধহয় না খেয়ে বেঁচে থাকার পলিসি থাকলে খেত না। বাপ জন্মে এমন কিপটা লোক দেখিনি আমি। কথাগুলো স্পষ্ট শুনতে পেয়ে ক্ষেপে যায় রক্তিম। চোখ পাকিয়ে তাকায় দৃষ্টির দিকে।
জানতে চায় কয় বেলা না খাইয়ে রেখেছি, কোন চাওয়াটা অপূর্ণ রেখেছি যার জন্য এমন কথা মুখে আসছে। এই একটা কথা শোনার জন্যই তো এতক্ষণের এত প্যাচাল। অবশেষে সুযোগ পেয়ে চোরা হাসে দৃষ্টি। পরক্ষণে হাসিটা বিলীন করে হতাশার নিঃশ্বাস ফেলে বলে, বিয়ের পর থেকে এখন পর্যন্ত যে স্বামী 10 টাকার একটা বকুল ফুলের মালাও এনে দিল না, সে আবার জানতে চায় কোন চাওয়া অপূর্ণ রেখেছে। একেই বলে চোখ থাকিতেও অন্ধ। ফুলের দোকানে নজর যেতেই রক্তিম ঠিকই টের পায় দৃষ্টির হাহুতাশের কারণ। তবুও কিছু বলে না। শান্ত দৃষ্টিতে কতক্ষণ তাকিয়ে থেকে মুখ ফিরিয়ে নেয়। হতাশ হয় দৃষ্টি। সামান্য 10 টাকার একটা বকুলের মালা কিনে দিলে কি এমন ক্ষতি হয়ে যেত? বউয়ের ইচ্ছে জানার পরও কিভাবে নির্লিপ্ততা ভঙ্গিতে বসে আছে। দৃষ্টিরই ভুল। বেহায়া মন জানে পাষাণতুল্য মানুষটা সর্বক্ষণ প্রস্তুত থাকে তার ইচ্ছে গুলোকে গলা টিপে হত্যা করে পৈশাচিক আনন্দ পাবার জন্য। তবুও কেন মন অযথা আশা রাখে? জ্যাম ছুটে গেছে। গাড়ি চলতে শুরু করেছে আপন গতিতে। বাকিটা পথ দৃষ্টির অভিমানী মন মুখ ফিরিয়ে রেখেছে রক্তিমের থেকে। কিন্তু বাড়ি পৌঁছে ঠিকই আবার স্বামীর সেবায় বোধ হয়ে থেকেছে। ব্যস্ত পায়ে ছুটাছুটি করে যা যা লাগবে নখদর্পণে রেখেছে। দিনের আলো একটু একটু করে ম্লান হচ্ছে। শহরের অলিতে গলিতে জ্বলে উঠেছে নিয়ন বাতি। ব্যস্ত শহর জুড়ে শুরু হয়ে গেছে আলোর মেলা। স্বাভাবিক হাঁটাচলার শক্তি ফিরে পেতেই রক্তিম নিজ মর্জিতে চলা শুরু করে দিয়েছে। সাহেব এখন বোধহয় আবার ভুলে গেছে ঘরে তার বউ আছে। তাকেও একটু আধটু সময় দিতে হয়। ইচ্ছে হয় তারও স্বামীর সাথে বসে দুদণ্ড গল্প করতে। মহাব্যস্ত মানুষের এসব ভাবার সময় কি আর আছে? মন খারাপের পসরা সাজিয়ে বহুদিন পর বই খুলে বসেছে দৃষ্টি। নতুন বইয়ের পাতা না উল্টানো হলেও সময় তো আর থেমে থাকছে না। সে নিজ গতিতে ঠিকই এক একটা নতুন দিনকে পূরণ করে আরও নতুনের দিকে এগিয়ে যাচ্ছে। এভাবেই হুট করে হয়তো কোনো দিন এর ফাইনাল দোরগোড়ায় করা নাড়বে। নিরুপায় দৃষ্টি তখন বইয়ের অভিশাপে ফেলটুস দৃষ্টির উপাধি পেয়ে যাবে। সমস্ত চিন্তা একপাশে রেখে লম্বা একটা নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করে পড়ায় মনোযোগ দেয় দৃষ্টি। টানা 2 ঘন্টা পরেই হাঁপিয়ে যায়। বইয়ের সাথে এতদিনের বিচ্ছেদে মস্তিষ্কে ঝং ধরেছে। আস্তে আস্তে সে ঝং সারাতে হবে আবার, নইলে সর্বনাশ। এটুকু সময় পরেই গলাটা মনে হচ্ছে শুকিয়ে গেছে। বড্ড চায়ের পিপাসা পেয়েছে। কিন্তু ঘর থেকে বেরিয়ে যে 1 কাপ চা করে আনবে সেই সাহসটুকুও নেই। বাড়িটা এমন এক জায়গায়, চারপাশ মনে হয় একেবারে জনমানব শূন্য। এমন ভুতুড়ে পরিবেশে কোনো মেয়েরই সাহস হবে না সন্ধ্যার পর একা ঘর থেকে বের হতে। রাত বিরাতে চায়ের পিপাসা মিটানোর জন্য হলেও মনে হচ্ছে ঘরের ভিতর একটা চুলার ব্যবস্থা করতে হবে। আরও ঘন্টা 2 পর বাড়ি ফিরে রক্তিম। ক্লান্তশ্রান্ত চেহারা। গায়ের সাদা শার্টটা ঘামে ভিজে চুপচুপে। এমন হাল দেখে অবাক হয় দৃষ্টি। কণ্ঠে অগাধ বিস্ময় নিয়ে প্রশ্ন করে, এমন অবস্থা কেন? মনে হচ্ছে কোথায় মাটি কাটতে গিয়েছিলেন। কি পরিমাণে ঘাম ঝরছে শরীর থেকে। কোনো উচ্চবাচ্য ছাড়াই শরীর থেকে শার্ট খুলতে খুলতে জবাব দেয় রক্তিম, দোকান পরিষ্কার করে এসেছি। কালকে মাল আসবে। বিস্ময়ের মাত্রা এবার যেন আকাশ ছোঁয়া দৃষ্টির। জানতে চায়, কিসের দোকান? এবার একটু বিরক্ত হয় রক্তিম। নিচু ধমকের সাথে বলে, একসাথে এত জবাব দিতে পারবো না। অবস্থা কি চোখে দেখাই যাচ্ছে। একটু দম ফেলতে দাও। থমথম খেয়ে চুপ হয়ে যায় দৃষ্টি। দৌড়ে গিয়ে আলনা থেকে কাপড় এগিয়ে দেয়। মিনমিন করে জানতে চায়, গোসল করবেন? হ্যাঁ। ছোট্ট করে জবাব দেয় রক্তিম। তৎক্ষণাৎ এতক্ষণের একা বাইরে যাবার ভয়টাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ছুটে যায় কলবারে। চাপকল চেপে বালতি অর্ধ ভর্তি করতেই পৌঁছায় রক্তিম। আমি তুলছি।
সরো। সাথে সাথে দ্বিমত পোষণ করে দৃষ্টি। মাথা ঝাঁকিয়ে বলে ওঠে, একদম না। মাত্র কয়েক দিন হলো সুস্থ হয়েছেন। এখনই এই হাতে এত চাপ সৃষ্টি করা ঠিক হবে না। তবুও কিসের কি দোকান পরিষ্কারের নাম করে না জানি কতটুকু বল খাটিয়েছেন। আর কোনো প্রত্যুত্তর করে না রক্তিম। চুপচাপ সাইডে দাঁড়িয়ে শান্ত দৃষ্টিতে দেখতে থাকে দায়িত্বশীল এক বধূকে, যে বধূ স্বামীর শত তাচ্ছিল্যতা মুখ বুজে সহ্য করেও অটুট নিজ দায়িত্বে। কখনো এক বিন্দু কার্পণ্যতা করছে না, না আছে চোখে মুখে ক্লান্তির ছাপ। গোসল শেষে দুজনে একসাথে খাওয়াদাওয়ার পর্ব সেরে রক্তিম বারান্দায় বিছিয়ে রাখা শীতল পাটিতেই শরীর ছেড়ে কাত হয়ে শুয়ে পড়ে। বারান্দার গ্রিলের ফাঁক গলিয়ে লিলুয়া বাতাসের সাথে থই থই জ্যোৎস্নার আলো লুটিয়ে পড়ছে। পূর্ণ চন্দ্রিমার আলোয় এক নৈসর্গিক সৌন্দর্য ভর করেছে চারপাশে। হৃদয় শীতল করা বাতাস আর এক ফালি চাঁদের আলো, এর থেকেও সুন্দরতম মুহূর্ত আর কি হতে পারে। দুজন কপোৎকপতির এক মায়াময় স্মৃতি তৈরির জন্য এমন একটা পরিবেশের থেকে উত্তম দ্বিতীয়টা নেই। ঝটপট চুলায় চায়ের পানি বসিয়ে দেয় দৃষ্টি। অভিজ্ঞ হাতে 2 কাপ চা করে নিজেও বসে পড়ে রক্তিমের পাশে। একটা কাপ নিজের কাছে রেখে অন্যটা বাড়িয়ে দেয় রক্তিমের দিকে। চায়ের কাপে ঠোঁট ভিজিয়ে নীরবে অনিন্দ সুন্দর মুহূর্তটাকে উপভোগ করতে ব্যস্ত দুজন। কিছু পল অতিবাহিত হবার পর নীরবতার জাল ছিঁড়ে রক্তিম শান্ত কণ্ঠে চাঁদের দিকে দৃষ্টি রেখেই বলতে শুরু করে, আমি আর মেহেদি মিলে অনেক আগে থেকেই একটা বিজনেস প্ল্যান করেছিলাম। মাঝে এত কিছু ঘটে যাওয়ায় তখন সেটা সম্ভব না হলেও ইচ্ছেটা জীবিত ছিল। আপাতত বাজারের একটু ভিতরে স্বল্প ভাড়ায় 2টো দোকান রেখেছি। স্টক মালের ব্যবসা শুরু করছি। ইচ্ছে আছে বড় কিছু করার। আমার মতো হাজারটা না হলেও 2-1টা ছন্নছাড়া রক্তিমের কর্মসংস্থান করার। স্বপ্ন দেখব না বলেও আবার একটু স্বপ্ন দেখতে ইচ্ছে হলো আর কি। ভাগ্যকে না হয় শেষ একটা সুযোগ দিয়েই দেখলাম। আর আমাকে। নীরবে রক্তিমের কথাগুলো শুনে আচমকা প্রশ্নটা করে বসে দৃষ্টি। হঠাৎ এমন একটা প্রশ্নে একটু চমকায় রক্তিম। মুহূর্ত ব্যবধানেই দুজনের দৃষ্টির মিলন ঘটে। ভরাট স্বরে রক্তিম বলে, আমার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া অতীতের গল্পটা একজনের কাছে বলার ইচ্ছে ছিল। হবে সেই একজন। শুনবে আমার সেই বিষাক্ত অতীত। কথা ঘুরানোর চেষ্টা করছেন। উহু। গল্প ছলে উত্তর দেবার চেষ্টা করছি। অতীতের সবটা তো জেনেই গেছি। তবে কোন গল্পে উত্তর দিবেন? স্মিত হাসে রক্তিম। বলে, কিছু কিছু জানার মাঝেও হাজার অজানা লুকিয়ে থাকে। আমি সেই অজানাটাই জানাতে চাই। হালকা করতে চাই বুকের ভিতরটা। রক্তিমের থেকে নজর সরিয়ে অন্যদিকে তাকায় দৃষ্টি। কিঞ্চিৎ ভয়ের সঞ্চার হয় মনে। ভাবে ভালোবাসার মানুষের লুকানো অতীত জানার পর মন জমিনে আবার না জানি কোন বিস্ফোরা সৃষ্টি হয়। দ্বিধান্বিত মন নিয়েই পুনরায় তাকায় রক্তিমের দিকে। কাপা স্বরে বলে, আপনার যদি মনে হয় আপনার সেই লুকানো অতীত শোনার যোগ্য আমি, তবে বলতে পারেন। যে অতীত জানালে আপনার মন হালকা হবে, সেই অতীত শুধু একবার না, বারবার জানতে রাজি আমি। আবারও নীরবতায় ছেয়ে যায় চারপাশ। পিছনে দুহাত ভর করে দূর আকাশের মুক্ত ঝরা আলো ছড়ানো সেই নিটোল চাঁদের দিকে তাকিয়ে রক্তিম বলতে শুরু করে সেই অতীত। হৃদয় পুড়ে ছাই হওয়া সত্ত্বেও যে অতীত যত্ন করে মনের ভিতর লুকিয়ে রেখেছিল এতদিন। আমি তখন সদ্য ক্যাডেট কলেজে ভর্তি হয়েছি। আমাদের কলেজের অপোজিটেই আরেকটা কলেজ ছিল। সেখানেই একটা ফুটবল টুর্নামেন্ট খেলতে গিয়ে দেখা হয় এক রূপবতীর সাথে, যার রূপের ঝলকে প্রথম দেখাতেই খুব বাজে ভাবে আটকে গেছিলাম আমি। প্রতিদিন এক নজর দেখার জন্য হলেও ছুটে যেতাম সেই কলেজে। একদিন লক্ষ্য করলাম মেয়েটা আমাদের কলেজ গেটের সামনে দিয়েই যাতায়াত করে। সেই থেকে সকাল বিকেল নিয়ম করে গেটের সামনে দাঁড়িয়ে থাকতাম।
মুগ্ধ নয়নে দেখতাম সাদা ইউনিফর্ম পরনে এক শুভ্রপরীকে। মেয়েটাকে কখনো আমি সাজতেন দেখিনি। ঠোঁটে স্বাভাবিক কৃত্রিম রং লাগানোও কখনো দেখিনি। সেই অতি সাধারণ মেয়েটার সৌন্দর্যের মায়াতেই দিনের পর দিন বোধ হচ্ছিলাম আমি। একটা সময় বুঝতে পেরেছিলাম মন ভালোবেসেছে মেয়েটাকে। তাকে পাবনা ভাবলেই দম বন্ধকর পরিস্থিতি অনুভব করতাম। কেমন যেন পাগল পাগল লাগতো নিজেকে। কিন্তু সাহস হত না কখনো মেয়েটার সামনে দাঁড়িয়ে মুখ ফুটে ভালোবাসার কথা বলার। অবচেতন মন ভাবত যদি মেয়েটা ভুল বুঝে। সময় এভাবেই যাচ্ছিলাম। একপাক্ষিক ভালোবাসা বুকে নিয়ে তাকে ঘিরে স্বপ্ন দেখতে শুরু করেছিলাম আমি। প্রতিদিনের মতো সেদিনও আমি কলেজের গেইটের সামনে অপেক্ষায় ছিলাম তাকে এক নজর দেখব বলে। সেও এসেছিল ঠিক সময়ে। আমাকে পাশ কাটিয়ে চলেও গিয়েছিল। এরপর হুট করে আবার পিছু ফিরে এগিয়ে আসে আমার দিকে। সামনে দাঁড়িয়ে অবলীলায় জানতে চেয়েছিল, আপনি কি প্রতিদিন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে দেখুন? সেই মুহূর্তে যে কতটা ভয় পেয়েছিলাম আমি তা আমি ছাড়া কেউ জানে না। কতক্ষণ মেয়েটার মুখের দিকে ফ্যালফ্যাল নয়নে তাকিয়ে থেকে মাথা ঝাঁকিয়ে সত্যটাই বলে দিয়েছিলাম। পরপর মেয়েটা আবারও প্রশ্ন করেছিল, কিন্তু কেন? বুকে কাঁপন নিয়েই সেদিন সাহস করে বলে দিয়েছিলাম ভালোবাসি আমি তাকে। প্রত্যুত্তরে মেয়েটা আমার দিকে চুপচাপ কতক্ষণ তাকিয়ে থেকে চলে গিয়েছিল। হতাশ হয়েছিলাম আমি। ভেবেছিলাম হয়তো তার আমাকে পছন্দ নই। যদি পছন্দ হতো তবে নিশ্চয়ই এভাবে উপেক্ষা করতে পারত না। এই ঘটনার পর আরও মাস খানেক কেটে যায়। মেয়েটার কোনো জবাব না পেয়ে হতাশ হয়েও রোজকার নিয়ম আমি বদলাতে পারিনি। না পেরেছিলাম তার প্রতি সৃষ্টি হওয়া ভালোবাসা মুছে ফেলতে। নিয়ম করে সেই সকাল দুপুর গেটের সামনে অপেক্ষায় থাকতাম এক নজর দেখার। মাসখানেক পর এক সন্ধ্যায় হুট করে আমার হোস্টেলের দারোয়ান রুমে খবর নিয়ে যায় কেউ একজন আমার জন্য রাস্তায় অপেক্ষায় আছে। কিছুটা অবাক হয়েছিলাম আমি। ভেবেছিলাম এই সময় তো আমার সাথে কারো দেখা করতে আসার কথা না। বাবা আসলে ফোন করে আগেই বলে দিত। ভাবতে ভাবতেই নিচে যায়। সেখানেই অপেক্ষা করে ছিল আমার জন্য সবথেকে বড় একটা চমক। তখন বোকা মন বুঝতে পারেনি সেই চমকটাই ছিল আমার জীবন ধ্বংসের এক টুকরো আলামত। আলোয়াধারীর সন্ধ্যায় সেই মেয়েটা বধূ বেশে আমার অপেক্ষায় দাঁড়িয়ে ছিল রাস্তার পাশে। কৃত্রিম সাজের ছোঁয়া লাগা মুখটাই ছিল রাজ্যের ভয়। বারবার এদিক সেদিকে দেখছিল। আর আমি দূর থেকে দাঁড়িয়ে মুগ্ধ নয়নে দেখছিলাম সেই ভীতু নববধূ সাজে অপরূপা মোহিনীকে। অগাধ বিস্ময় জন্মেছিল মনে। সে এভাবে বধূ বেশে আমার হোস্টেলের সামনে কেন আসবে? তার সামনে দাঁড়ানোর পর সেই জবাব পেয়েছিলাম আমি। ছোটবেলায় তার বাবা মারা যায়। তখন নাকি তার বয়স ছিল 1.5 কি 2 বছর। বাবা মায়ের একমাত্র সন্তান সেই ছিল। ছোট্ট মেয়েটাকে নিয়ে যুবতী বয়সে তার মা একা টিকতে পারেনি স্বামীর বাড়ি। বিধবা মেয়ে মানুষ একা থাকাটা এই সমাজে মুখের কথা না। কিছু চরিত্রহীন শকুনের নজরে টিকতে না পেরে আশ্রয় নেয় বাপের বাড়ি। ভাই ভাবি প্রথম প্রথম একটু ভালোভাবে দেখলেই মেয়ে যত বড় হচ্ছিল খরচ বাড়ছিল আবার সবার চোখের কাটা হচ্ছিল। একাদশ শ্রেণী পর্যন্ত মা এক প্রকার যুদ্ধ করেই পড়িয়েছিল তাকে। এরপর আর পারছিল না ভাই ভাবির সাথে। জোর করে মেয়ের মতামত ছাড়াই অর্থের লোভে এক বিবাহিত বয়স্ক লোকের সাথে বিয়ে ঠিক করে। সেটা মানতে না পেরেছি সেদিন সে ছুটে এসেছিল আমার কাছে। জানতে চেয়েছিল আমি তাকে সত্যিই ভালোবাসি কিনা। যদি ভালোবাসি তবে যেন সেদিন সেই মুহূর্তে তাকে বিয়ে করে তার দায়িত্ব নেই আমি। না হয় আজীবনের জন্য হারাতে হবে। হারিয়ে ফেলার কথা শুনে আমি নিজেকে স্থির রাখতে পারিনি। তখনই ফোন করি বাবার কাছে। কোনো আবদার রাখি প্রথমবারের মতো। আমার ভালোবাসার পূর্ণতা চাই তার কাছে। বাবা সেদিন আমার একটা কল পেয়েই ছুটে গিয়েছিল। আমাকে আর তাকেও অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছিল।
সেই মুহূর্তে বিয়েটা করলে আমার ডিফেন্স হবার স্বপ্নই থেকে যাবে, কখনো তা পূর্ণতা পাবে না। ভালোবাসার কাছে সেদিন আমার স্বপ্নের মূল্য ফিকে হয়ে গিয়েছিল। জানিয়ে দিয়েছিলাম যে কোনো মূল্যে আমি তাকে চাই। নিরুপায় হয়ে বাবা ওনার ঘনিষ্ঠ একজন বন্ধুর সহযোগিতায় লুকিয়ে আমাদের বিয়েটা সম্পন্ন করে, তাও শুধু ইসলামিক শরীয়ত মোতাবেক। প্রতিজ্ঞা করিয়েছিল যতদিন পর্যন্ত আমার চাকরি না হচ্ছে আর যতদিন পর্যন্ত চাকরির পর আমি বিয়ের অনুমতি না পাচ্ছি ততদিন আমরা একসাথে থাকতে পারব না। সে আমাদের বাড়িতেই আমার আত্মীয় হিসেবে থাকবে, আর আমি থাকব হোস্টেলে। মেনে নিয়েছিলাম দুজনেই সেই কথা। সময়গুলো খুব ভালোই যাচ্ছিল আমাদের। বাবা আবার তাকে সাভারে নতুন করে কলেজ ভর্তি করিয়ে দেয়। সে বাড়িতে আর আমি হোস্টেলে। ফোনালাপে ঘন্টার পর ঘন্টা কথা হতো আমাদের। শিক্ষা জীবন শেষে চাকরি পাবার পর আমাদের দূরত্ব বাড়ল আরও। আগে যাও কিছুদিন পর পর ছুটিতে বাড়ি গেলে দেখা হতো, সেটাও হচ্ছিল না। ট্রেনিং অবস্থায় চট্টগ্রাম ক্যান্টনমেন্ট থাকতে হয় আমাকে। সেই সময় বুঝতে পারি সেও আমাকে ভালোবেসে ফেলেছে। এভাবে সময় যেতে যেতে চাকরি জীবনে কেটে যায় আরও 2 বছর। এরপর ক্যাপ্টেন থেকে পদোন্নতি হয় আমার। একজন আর্মি মেজর হিসেবে পরিচয় পাই নিজের। ও হ্যাঁ, এর মাঝেই বিয়ের অনুমতিও পেয়েছিলাম, কিন্তু তখন সে রাজি ছিল না। পরীক্ষার অজুহাতে আরও কিছুটা সময় চেয়েছিল। তবে সে যে আমার স্ত্রী তা আর গোপন থাকে না, ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। এরপরই এক সময় আমি নিজেই ধৈর্যহারা হয়ে তাকে চাপ দেই আবার বিয়ের। ইসলামের দৃষ্টিতে স্বামী স্ত্রী হলেও আইনত স্বামী স্ত্রী ছিলাম না। দূরত্বটা আমার আর সহ্য হচ্ছিল না। কি আর করব, রক্তেমাংসে গড়া পুরুষ মানুষ বলে কথা। হরমোনাল কারিশমার কাছে বারবার পরাজিত হচ্ছিলাম। একসময় সেও রাজি হয়। আনন্দের আমার অন্ত থাকে না। লম্বা একটা ছুটি নিয়ে রওনা হয় বাড়ির উদ্দেশ্যে। বাড়ি যেতে যেতে মাঝরাত হয়। বাবাকে জানিয়ে দেই আগেই আমি আসছি। আর কাউকে জানাইনি। ভালোবাসাকে সারপ্রাইজ দিব ভেবেছিলাম। বিয়ের 1 সপ্তাহ আগে থেকেই তার সাথে থেকে সমস্ত চাওয়া পূরণ করব। কিন্তু সেদিন তাকে সারপ্রাইজ দিতে গিয়ে আমি নিজেই যে মস্ত বড় এক সারপ্রাইজ পেয়ে যাব ভাবিনি কখনো। চুপি চুপি মধ্যরাতে বাবার সহযোগিতায় ঘরে ঢুকে নিজের রুমের দিকে যাবার সময় হঠাৎ একটা রুমের সামনে থমকে যায়। একের পর এক চিৎকারের শব্দে কান গরম হয় আমার। আমার জানা মনে বাড়িতে তখন মা বাবা, সংগ্রাম, ইতিহাস সে ছাড়া অন্য কেউ নেই। সেখানে এমন একটা ঘটনা কিভাবে ঘটতে পারে? বোধশক্তি হারিয়ে দরজায় অল্প আঘাত করতেই খুলে যায়। দুজন মানুষ খেলায় এতটাই মত্ত ছিল দরজা লাগানোর চিন্তাটাও মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। চোখের সামনে নিজের ছোট ভাই আর প্রাণপ্রিয় নারীটাকে অন্তরঙ্গ অবস্থায় দেখে এক মুহূর্তের জন্য সব ভুলে গিয়েছিলাম আমি। মনে হচ্ছিল পায়ের নিচ থেকে সমস্ত কিছু সরে গেছে। ডুবে যাচ্ছি আমি কোনো এক অতলে। তখনও ওদের কোনো হুঁশ নেই। নিজেদের মতো ব্যস্ত তারা। যখন আমি নিজের বোধ ফিরে পাই তখন অনুভব করে পায়ের রক্ত আমার সব মাথায় উঠে গেছে। আমি পাগল হয়ে গেছি। মগজে কোনো এক রাগঝুসে পোকা তাণ্ডব চালাচ্ছিল। সেই তাণ্ডবে স্থির থাকতে পারিনি। ছুটে যায় রান্নাঘরে। চোখের সামনে ধারালো বটি দেখে সেটা নিয়েই আবার ফিরে আসি। হিতাহিত জ্ঞান ভুলে এক এলোমেলো কয়েকটা কূপ দিয়েই চিৎকার দিয়ে জ্ঞান হারাই আমি। পরদিন নিজেকে আবিষ্কার করি হাসপাতালে। হাতে পায়ে শিকল পরানো। মাথার কাছে পুলিশ দাঁড়িয়ে। জ্ঞান ফিরতেই আমাকে নিয়ে যাওয়া হয় থানায়। সেখানেই খবর পায় বিশ্বাসঘাতক দুটো মারা গেছে। খবরটা আমার বাবা নিজেই দেয়। সেই বাবা যে এত বড় একটা মাইন্ড গেম খেলতে পারে আমার সাথে ভাবিনি কখনো। যাক নিজের থেকেও বেশি ভালোবেসেছিলাম। স্বপ্ন দেখেছিলাম সুখের সংসার গড়ার।
নিজের ভবিষ্যতের চিন্তা বাদ দিয়ে যাকে সেইফ রাখতে রিস্ক নিয়ে বিয়ে করেছিলাম ছাত্রকালে, সেই ভালোবাসার মানুষটাকেই যখন নিজের ভাইয়ের সাথে অন্তরঙ্গ অবস্থায় দেখেছিলাম তখন আমি ভেবেছিলাম হয়তো মরেই গেছি। কিন্তু বিধাতা বাঁচিয়ে রেখেছিল ভাগ্যে আরও যে কষ্টগুলো ছিল সেগুলো সহ্য করার জন্য। কিছু অতীত থাকে যার আবছায়া দিনগুলো মানব মন স্মরণ করে খুশির জোয়ারে গা ভাসায়। আবার কিছু অতীত থাকে যে অতীতের ক্ষুদ্র থেকেও ক্ষুদ্রাংশ স্মরণ হলেই নিভৃতে পুড়ে ছাই হয় অন্তর, নতুন করে তাজা হয় পুরনো ক্ষত। বহুদিন পর মনের মাঝে চাপা রাখা সত্যগুলো ভরসার কাউকে পেয়ে উন্মোচন করে নির্বিকার বসে আসে রক্তিম। তার মাঝে এমন কোনো ভাবাবেগ নেই যা দেখে পাশের জন বুঝতে পারবে বিবর্ণ অতীত নতুন করে তার হৃদয়ে দগদগে ঘা সৃষ্টি করেছে। অথচ অন্তর জানে মানুষটা উপর থেকে নির্লিপ্ততা থাকলেও ভিতরটা তার পুড়ে ছাই হচ্ছে। টুপটাপ বৃষ্টির ফোঁটার মতো এক একটা অশ্রুকণা অবলীলায় ঝরে পড়ছে দৃষ্টিরাক্ষিকোণে। যতই কান্না আটকানোর বৃথা চেষ্টা করছে ততই যেন কান্নার বেগ বাড়ছে। অবুঝ মন বারবার প্রশ্ন তুলছে কেন তার ভালোবাসার মানুষটাই ভুল মানুষকে ভালোবাসল। এক জীবনে একটা মানুষের ভাগ্যে কি বিধাতা এতটাই দুঃখ লিখে রাখে, নাকি একমাত্র তার ভালোবাসার মানুষটার ভাগ্যই এমন। বুকটা যেমন জ্বলছে রক্তিমের কষ্টে তেমন করেই জ্বলছে এই ভেবে অতীতে একজনকে রক্তিম পাগলের মতো ভালোবাসত, যাকে পাবার আশায় নিজের শখ স্বপ্ন ধূলিসাৎ করতেও প্রস্তুত ছিল সে। আর আজ দৃষ্টির হৃদয় নিংড়ানো ভালোবাসার এক বিন্দু পরিমাণ মূল্যটুকুও নেই তার কাছে। এজন্যই হয়তো বলে আমি যাকে চাই সে আমাকে চায় না, আবার সে যাকে চায় সেও তাকে পায় না। নিয়তির নিষ্ঠুর খেলায় ভালোবাসা আজীবন অধরা। বিচ্ছেদের যন্ত্রণায় ভারী গোটা পৃথিবীর বিশুদ্ধ বাতাস। প্রলম্বিত একটা নিঃশ্বাস ছেড়ে রক্তিম দৃষ্টির দিকে তাকিয়ে বলে, এবার বলো, হৃদয় দিয়ে ভালোবেসে আগলে রাখার প্রতিদানে যে মানুষটার মন আজ একের পর এক আঘাতে জর্জরিত, সে মানুষটা কিভাবে নতুন করে ভালোবাসতে পারবে? দ্বিতীয়বার ভালোবাসার মতো সাহস শক্তি কোনোটাই আমার নেই। কোলের উপরে রাখা হাত দুটোর দিকে নজর রেখে দৃষ্টি কান্নার ঢোক গিলে বলে, আপনাকে ভালোবাসতে হবে না, শুধু আমার প্রতি এক বিন্দু দয়া দেখিয়ে আপনার পাশে থাকতে দিন। আমাদের দুজনের জন্য আমার একার ভালোবাসাই যথেষ্ট। কথাটুকু শেষ করে ক্ষণকাল বিরতি নিয়ে স্মিত হেসে আবারও বলে ওঠে দৃষ্টি, এই ভালোবাসার খেলাই আমার আর আপনার মাঝে অদ্ভুত একটা মিল খুঁজে পাচ্ছি আমি। বলুন তো কি? উৎসুক দৃষ্টিতে তাকায় রক্তিম। ক্ষীণ স্বরে জানতে চায়, কি? দৃষ্টি আবারও বলে ওঠে, অতীতে আপনি যেমন একটা মানুষকে পাগলের মতো ভালোবাসতেন ঠিক সেভাবেই বর্তমানে আমিও আপনাকে পাগলের মতো ভালোবাসি। জেরিনের কাছে আপনার ভালোবাসার কোনো মূল্য ছিল না, যার কারণেই সে আপনাকে ছেড়ে যেতে পেরেছে। বর্তমানে আপনার কাছেও আমার ভালোবাসার কোনো মূল্য নেই। এতে কি অনুমান করা যাচ্ছে? এই ভালোবাসার খেলায় যদি আবারও কারো ঠকে যাওয়ার সম্ভাবনা থেকে থাকে তবে সেটা আমি। কারণটা আপনার হয়তো খুব ভালো করেই জানা। যে মানুষ ভালোবাসতে পারে সে কখনো ঠকাতে পারে না। ভালোবাসা না থাকলেই ঠকানোর প্রশ্নটা আসে। আমার হৃদয়ে তৈরি হওয়া আপনার প্রতি অনুভূতির প্রগাঢ়তা কতটুকু তা আমি হয়তো ভাষায় বলে বোঝাতে পারব না। তবে এতটুকু বলতে পারি, এই প্রগাঢ় অনুভূতিদের হৃদয় থেকে উপরে ফেলার সাধ্যই আমার নেই। সেখানে ঠকানোর প্রশ্ন আসে কিভাবে? প্রত্যুত্তরে কিছুই বলে না রক্তিম। কতক্ষণ নীরব থেকে আবারও একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি জীবনটাকে সব দিক থেকেই একটা সুযোগ দিতে চাই। জীবনের প্রতিটা মুহূর্তে ঠকতে ঠকতে এই পর্যায়ে এসে হয়তো ঠকে যাওয়ার ভীতিটা মন থেকে একেবারে মুছে ফেলতে পারব না। আর না পারব ভালোবাসতে। তবে এটুকু কথা দিতে পারি, শেষ নিঃশ্বাস অবধি আগলে রাখব। যা চাইবে সব পাবে, শুধু ভালোবাসা ছাড়া।
পারবে আমার সাথে ভালোবাসাহীন সম্পর্ক গড়তে? একটা দীর্ঘশ্বাসের সাথে একটা মানুষের ভিতরে দলা পাকিয়ে থাকা কষ্টগুলো যদি বাষ্পের মতো না বেরোতে পারত, তবে হয়তো বুকে কষ্টের পাহাড় সৃষ্টি হয়ে বেঁচে থাকা দুরূহ হয়ে যেত। লম্বা একটা নিঃশ্বাস নিয়ে দৃষ্টি নিজেকে শান্ত করে রক্তিমের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকায়। মুচকি হেসে বলে, এই পৃথিবীতে সব মানুষের সংসার ভালোবাসা দিয়ে হয় না। 100র মাঝে যদি 20 জন দম্পতির সংসারে ভালোবাসা খুঁজে পান, তবে বাকি 80 জন দম্পতির সংসারই দেখবেন ভালোবাসাহীন। তবুও তারা দিব্যি হাসি মুখে সংসার নামক যুদ্ধক্ষেত্রে টিকে থাকে। কিসের জুড়ে জানেন? মায়ার জুড়ে। আমার জানামতে সংসার দুই ধরনের হয়। একটা ভালোবাসার সংসার, আর একটা হলো মায়ার সংসার। আমি আপনাকে সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা, বিশ্বাস সবই দিব। বিনিময়ে আপনি শুধু আমাকে একটু মায়া দিবেন। ওই মায়ার জালে আটকা পড়েই আমি থেকে যাব আমৃত্যু। আমাদের দুজনের সংসারটাকে সুখ দিয়ে মুড়িয়ে রাখার জন্য আমার ভালোবাসা আর আপনার একটু মায়াই যথেষ্ট। কথাটা বোধহয় এবার পালিয়েছে দুজনের থেকেই। আবারও নীরবতায় ছেয়ে গেছে চারপাশ। কিন্তু মন তার ভাবনাঘরে তালা দিতে সক্ষম হয়নি। পাশাপাশি বসে থাকা দুজন মানুষের মনের মাঝে চলছে এলোমেলো অন্তহীন কিছু ভাবনা। এই অসম সম্পর্কটা কি আদৌ তারা শেষ অবধি টিকিয়ে রাখতে পারবে? আজকাল রক্তিম মনের ঘরে মেয়েটার জন্য ভালোবাসা খুঁজে না পেলেও অদ্ভুত একটা টান অনুভব করে। এই টান কিসের ভেবে পায় না সে। কায়া দেখলে মায়া বাড়ে, কথাটাই হয়তো ঠিক। ভালোবাসা সৃষ্টি না হলেও মায়ার সৃষ্টি ঠিকই হয়ে গেছে। দৃষ্টিও হয়তো এটাই চেয়েছিল। মানতে হবে মেয়েটা বড্ড চালাক। সে হয়তো জানত এই পাষাণ শিকদারের পাথর মনে ভালোবাসা তৈরি না হলেও ঠিক একদিন মায়া তৈরি হবে। সেই মায়া টানেই পাষাণ মন ঘর বাঁধতে চাইবে। না হলে কি আর মুখ বুজে শত অপমান সহ্য করে দাঁত খিচিয়ে পড়ে থাকত মেয়েটা? আমার মস্তিষ্কে একটা দুষ্টু পোকা বাস করে। পোকাটা অধিকাংশ সময় ঘুমিয়ে থাকলেও হুটহাট জাগ্রত হয়ে তাণ্ডব শুরু করে। যে তাণ্ডবের মুখে তুমি নিজেও এর আগে 2-1 বার পড়েছ। ভবিষ্যতে আরও পড়বে। পারবে তো শেষ পর্যন্ত এই খিটখিটে, বদমেজাজি মানুষটার পাগল পাগল অত্যাচারগুলো সহ্য করে থেকে যেতে? রক্তিমের কথাগুলো দৃষ্টির এবার একটু অসহ্য লাগছে। মনে হচ্ছে লোকটা তাকে ভয় দেখানোর পাইতারা করছে। যেমন দেখায় ছোট বাচ্চাদের ভূতপেত্নীর ভয়। বাঁকা চোখে তাকায় দৃষ্টি রক্তিমের দিকে। বলে, কালকে আমাকে একটা রেঞ্জ এনে দিয়েন তো। কিসের মাঝে কি? ভালোবাসা না পাবার শোকে পাগলটাগল হয়ে গেল নাকি মেয়েটা? রেঞ্জ দিয়ে কি করবে? গাঝাড়া দিয়ে বসা থেকে উঠে দাঁড়ায় দৃষ্টি। চায়ের কাপ দুটো যথাস্থানে রাখতে রাখতে বলে, ওই যে বললেন না, আপনার মাথায় নাকি একটা পোকা বাস করে। ভাবছি রেঞ্জ দিয়ে আপনার মাথার চান্দি খুলে পোকাটাকে বের করে আবার মাথা ঠিকঠাক সেট করে নাটবল্টু টাইট দিয়ে ফেলব। এমন একটা অদ্ভুত কথায় রক্তিম বিরক্ত হতে গিয়েও অল্প শব্দ করে হেসে ফেলে। হঠাৎ পুরুষালী ক্ষীণ হাসির শব্দে দৃষ্টি তৎক্ষণাৎ পিছন ঘুরে তাকায়। কিন্তু তার তাকানোর আগেই রক্তিম ঠোঁটের কোণ থেকে হাসি বিলীন করে গম্ভীরমুখ রূপ ধারণ করে। দৃষ্টি শাবক হরিণের ন্যায় চোখ দুটো বড় বড় করে হতবাক চাহনি নিক্ষেপ করে রক্তিমের দিকে। কণ্ঠে অগাধ বিস্ময় নিয়ে জানতে চায়, একটু আগে কে হাসল? ফালতু কথা রেখে ঘুমাও গিয়ে। চোরা হাসে দৃষ্টি। শ্রাগ করে বলে, হাসল কে বলুন আগে। কি বিশ্রী হাসির শব্দ। আমি শিওর এইটা কোনো মানুষের হাসি ছিল না। নির্ঘাত কোনো শয়তান হেসেছিল। বাপরে বাপ! একটুর জন্য আমার হার্ট ফেল হয়নি। দৃষ্টি যে সবটা বুঝেও এমন ফাজলামি জুড়েছে ঠিক ধরে ফেলেছে রক্তিম। ঘাড় বাঁকা করে তাকায় রক্তিম। মুখের ভঙ্গিমাতে গম্ভীরতা এঁটে বলে, যাবে নাকি কানের নিচে একটা লাগাবো?
কোথায় ভেবেছিল ফাজলামি করার একটা সুযোগ পেয়ে সেটা কাজে লাগিয়ে মন খারাপিটাকে বিদায় করবে। উল্টো এখন মনে হয় এই গুরুগম্ভীর লোকটার সাথে ফাজলামি করে মন ভালো করার বৃথা চেষ্টার থেকে কাঁথা মুড়িয়ে শুয়ে থাকা অতি উত্তম হবে। কথাটা ভেবে মুখ ঝামটে ঘরের ভিতর পা বাড়ায় রক্তিম। কণ্ঠে অল্প অভিমানের আভাস নিয়ে বলে, গেলাম আমি ঘুমাতে। কারো যদি ইচ্ছে হয় তবে সারা রাত না ঘুমিয়ে বাড়ি পাহারা দিক। এবার অসুস্থ হলে আমিও আর ধারে কাছে ঘেঁষব না। দেখব কিভাবে কি করে। কপট রাগী ভঙ্গিমায় রুমে এসে বিছানায় পা তুলে ওঠে বসে দৃষ্টি। তখনই চোখ যায় টেবিলে বইয়ের উপর রাখা তাজা বেলি ফুলের মালা। নিমিষেই চোখ দুটো বৃহদাকৃতির হয়ে যায়। কতক্ষণ ফ্যালফ্যাল নয়নে সেদিকে তাকিয়ে থেকে লাফিয়ে বিছানা থেকে নেমে পড়ে। মালাটা হাতে নিয়ে বিস্মিত নয়নে কতক্ষণ তাকিয়ে থেকে ঠোঁটের কোণে ফুটিয়ে তুলে চমৎকার হাসি। গলা উঁচিয়ে রক্তিমকে শুনিয়ে বলে ওঠে, কি গো, কোথায় আপনি? দেখে যান কি সর্বনাশা কাণ্ড ঘটে গেছে। শয়তান তার বিপ্লবী হাসি উপর দেওয়ার পাশাপাশি আমাকে বেলি ফুলের একটা মালাও উপহার দিয়েছে। স্মিত হাস্যে রক্তিম শীতল পাটি থেকে উঠে দাঁড়ায়। আড়মোড়া ভেঙ্গে অল্প হাসির রেখাটুকু ঠোঁটের কোণে ধরে রেখেই ঘরের ভিতর পা বাড়ায়। দৃষ্টির পিছনে দাঁড়িয়ে ট্রাউজারের পকেটে দুই হাত রেখে রগড় করে বলে, শয়তানের মনে হয় তোমাকে ভালো লেগে গেছে। প্রেম করতে চায়, তাই ফুল দিয়ে ইমপ্রেস করতে চাইছে। তড়িৎ পিছন ঘুরে তাকায় দৃষ্টি। ভ্রু নাচিয়ে বলে, ইনডাইরেক্টলি আমাকে প্রেমের প্রস্তাব দেওয়া হচ্ছে নাকি? ইস, একদিনে এত চমক! এবার বোধহয় সত্যি সত্যি অতি খুশিতে হার্ট অ্যাটাক হয়েই যাবে। দৃষ্টির হাতে থাকা মালাটা লক্ষ্য করতে গিয়ে রক্তিমের চোখে পড়ে তার হাতের চিকন দুটো চুড়ির দিকে। মনে পড়ে দৃষ্টি একদিন বলেছিল এই চুড়ি দুটো সে প্রথম যেদিন বউ হয়ে শিকদার মঞ্জিলে পা রেখেছিল সেদিন রেহানা বেগম নিজ হাতে পাড়িয়ে দিয়েছিল। হাস্যোজ্জ্বল মুখটা আবারও গম্ভীর্যতায় ছেয়ে যায়। কাটকাট ভঙ্গিতে এগিয়ে আসে দৃষ্টির দিকে। হাতে থাকা মালাটা নিজের হাতে নিয়ে রেখে দেয় টেবিলে। পরপর যত্ন করে চুড়িগুলো খুলে দিতে দিতে বলে, ওই বাড়ির আর কি কি আছে তোমার কাছে? রক্তিমের হঠাৎ এমন আচরণে প্রথমে একটু অবাক হলেও পরমুহূর্তে দৃষ্টি বুঝে যায় আসল ঘটনা। প্রশ্নের উত্তরে বলে, আপনি? চোখ পাকিয়ে তাকায় রক্তিম। কপট রাগী ভাবে বলে, সবসময় ফাজলামি ভালো না। আরে, ফাজলামি কোথায় করলাম? আপনি তো ওই বাড়ির ছেলেই। এই চুড়িগুলো আপনার মা প্রথম দিন পরিয়ে দিয়ে বলেছিল হাত থেকে যেন কখনো না খুলি। মুরুব্বিরা বলে বউয়ের হাতে চুড়ি না থাকলে স্বামীর অমঙ্গল হয়। শাশুড়ির কথা রাখতে গিয়ে আর খুলিনি হাত থেকে। এরপর ইতির বিয়ের সময় যে গয়নাগুলো দিয়েছিল সেগুলো তো ওই বাড়িতেই আলমারিতে খুলে রেখে দিয়েছিলাম। এখন আমার কাছে ওই বাড়ির জিনিস চুরি আর মানুষ আপনি এই দুটো ছাড়া আর কিছুই নেই। তাহলে বলবো কি? শীতল দৃষ্টিতে রক্তিম কতক্ষণ তাকিয়ে থেকে বলে, যদি জন্ম পরিচয়টা সত্যি সত্যি মুছে ফেলা যেত তবে সেটা অনেক আগেই করে ফেলতাম। আজকে শেষবারের মতো বলে দিচ্ছি, আমার অতীত বা একমাত্র ইতি ব্যতীত ওই বাড়ির কোনো সদস্য নিয়ে আমি যেন তোমার মাঝে কোনো কৌতূহল না দেখি। ওই বাড়ির মানুষ জিনিস সব থেকেই দূরে থাকবে। কিছু কিছু জিনিস নিয়ে কখনো মজা করা খাটে না। কথাটা না ভেবেই মজা করা ঠিক হয়নি দৃষ্টির। অথবা মানুষটার ভালো মেজাজটা বিগড়ে দিয়েছে। ভেবে মাথা নিচু করে নেয় দৃষ্টি। অস্ফুটে বলে, সরি। চোখ দুটো বন্ধ করে লম্বা দুটো নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করে রক্তিম। মাথা থেকে অতীতের ভাবনা চিন্তাগুলো ঝেড়ে ফেলে। চুড়ি দুটো টেবিলের এক কোণে রেখে বেলি ফুলের মালাটা হাতে তুলে নেয়। দৃষ্টির একটা হাত টেনে নিয়ে মালাটা পরিয়ে দিতে দিতে বলে, হাত খালি থাকলে স্বামীর অমঙ্গল হয় এমন কুসংস্কার তোমার মতো শিক্ষিত মেয়ে কিভাবে কানে নেয়?
এসব কুসংস্কার যেন আর কখনো মানতে না দেখি। অল্প মন খারাপ যেটুকু উকি দিয়েছিল রক্তিমের আলতো পরশে, সেটুকু যেন হুট করেই লজ্জা পেয়ে পালিয়ে গেছে। মন জমিন ছেয়ে গেছে সুখ সুখ আবেশে। অধর কোণে আবারও উন্মোচিত হয় প্রাপ্তির হাসি। একদিনে সত্যিই না চাইতেও একটু বেশিই সুখ পেয়ে যাচ্ছে দৃষ্টি। রক্তিম যে সেই দুপুরের ইচ্ছেটুকু স্মরণে রেখে রাতে চুপি চুপি ফুল নিয়ে হাজির হবে কল্পনাও করেনি দৃষ্টি। এখন আবার সে নিজেই যত্ন হাতে পেঁচিয়ে দিচ্ছে। এ যেন মেঘ না চাইতেন বৃষ্টি। কল্পনাতীত সুখটা যখন হাতের মুঠোয় এসে ধরা দেয়, মন তখন ঠিক কতটা আনন্দিত হয় তা একমাত্র ওই কল্পনাতীত সুখ পাওয়া মানুষটা ছাড়া আর কেউ জানে না। সৃষ্টিকর্তা এবার বোধহয় সত্যিই দৃষ্টির দিকে মুখ তুলে তাকিয়েছে। দৃষ্টিরক্তিম দুজনের জীবন থেকে এবার হয়তো সমস্ত অন্ধকার এভাবেই দূর হবে। উজ্জীবিত হবে এক সুখময় আলোকিত দিন। খরাপ্রবণ মন জমিনে ঝুমঝুমিয়ে বর্ষণ নেমে আসবে। চলবে গল্প দৃষ্টির আলাপন। কলমে আদোয়াই বসার। ষষ্ঠ পর্ব।